নিজের বড় বোনের জায়গায় বিয়ের আসরে বসে আছে দৃঢ়তা, মাথায় দিয়ে রেখেছে এক হাত ঘোমটা। তার সামনেই রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে সেই লোকটা যাকে তার আজকের পর থেকে দুলাভাই ডাকার কথা ছিল, কিন্তু ভাগ্যক্রমে এখন এই লোকটাই তার স্বামী। এদিকে কবুল বলে বিয়েটা সম্পন্ন করার পরই বিয়ের আসর থেকে উঠে দাঁড়ালো জাবির চৌধুরী। অতঃপর দৃঢ়তার চাচা আলমগীর খানকে উদ্দেশ্য করে বলে উঠল, কাজটা আপনারা একদম ভালো করলেন না। আমি বিয়ের জন্য আপনাদের বাড়ির বড় মেয়ে মৌনতাকে পছন্দ করেছিলাম, তাকেই নিয়ে এতগুলো দিন স্বপ্ন দেখেছি। কিন্তু মৌনতা এভাবে বিয়ের দিন পালিয়ে গিয়ে শুধু আমায় প্রত্যাখ্যানই করেনি, চৌধুরী বাড়ির সম্মানে আঘাত এনেছে। এর ফল মোটেই ভালো হবে না। আপনারা শেষ মুহূর্তে ব্যাপারটা ঢাকা দেওয়ার জন্য নিজেদের ছোট মেয়েকে টোপ হিসেবে ব্যবহার করে ভাববেন না সবকিছু ঠিক হয়ে যাবে। আপনাদের মৌনতার সবার করা অন্যায়ের ফল এখন ভোগ করতে হবে ধৃতাকে। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। বলে জাবির দৃঢ়তার হাতটা শক্ত করে ধরে নিজের সাথে টানতে টানতে নিয়ে যেতে থাকি দৃঢ়তাকে। দৃঢ়তা হাতে ব্যথা অনুভব করলেও কিচ্ছুটি বলল না। আলমগীর খানও মাথা নিচু করে রইলেন। নিজের মেয়ের কাজেই যে তিনি আজ ভীষণ লজ্জিত, তাই আর কিছু বলার মতো মুখ তার নেই। জাবির দৃঢ়তাকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার আগেই দৃঢ়তার চাচি মনোয়ারা বেগম এসে দাঁড়ান জাবিরের সামনে। এতে জাবির কিছুটা বিরক্ত হয়। মনোয়ারা বেগম হঠাৎ করেই দৃঢ়তাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন। অতঃপর কান্নারত স্বরে জাবিরের দিকে তাকিয়ে আকুতি ভরা চোখে বলে ওঠেন, দৃঢ়তা আমার বড্ড আদরের বাবা। ওর মা বাবার মৃত্যুর পর আমিই ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। কোনো দিনও ওকে পর ভাবিনি, বরং নিজের মেয়ে মান্যতার থেকেও বেশি ভালোবেসেছি দৃঢ়তাকে। দৃঢ়তা যে আমার নয়নের মণি। আমি জানি মান্যতা এই বিয়ে থেকে পালিয়ে গিয়ে তোমার আর তোমার পরিবারের সবার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছে। মা হিসেবে নিজের মেয়ের এই কাজের জন্য আমি ভীষণ লজ্জিত। হয়তো আমিই ওকে ঠিকমতো শিক্ষা দিতে পারিনি, কিন্তু একটা কথা আমি হরফ করে বলতে পারি বাবা, যার সাথে তোমার বিয়ে হয়েছে সে কিন্তু খাঁটি সোনা। তাই তোমার কাছে একটাই অনুরোধ থাকবে, আমার মেয়ের করা ভুলের শাস্তি তুমি ওকে দিও না। দৃঢ়তার শুধু নিজের চাচার কথা মতো তার ঋণ শোধ করতেই এই বিয়েটা করেছে, কিন্তু জাবির মাঝপথেই মনোয়ারা বেগমকে থামিয়ে দিয়ে বলেন, ধৃতাকে যখন আমি বিয়ে করেছি, তাহলে ওর সাথে কী করব আর কী করব না সেটা আমাকে ঠিক করতে দিন। আর আপনাদের সব ন্যাকাকান্না কাঁদতে হলে অন্য কোথাও গিয়ে কাঁদবেন। জাবির চৌধুরীর মন এসবে গলবে না। বলেই জাবির দৃঢ়তার হাতটা শক্ত করে ধরে নিজের সাথে টানতে টানতে নিয়ে যেতে থাকে দৃঢ়তাকে। মনোয়ারা বেগম কেবল অসহায় চোখে তাকিয়ে থাকেন। অতঃপর রেগে আলমগীর খানের সামনে এসে বলেন, এবার শান্তি পেয়েছ না তুমি? নিজের মেয়ের ভুল ঢাকতে তুমি দৃঢ়তাকে নরকে ঠেলে দিলে। কি করে পারলে এটা তুমি? এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না মনোয়ারা। এই বিয়েটা যদি না হতো তাহলে চৌধুরী পরিবার আমাদের ধ্বংস করে দিত। বাহ, তোমার বিয়ে ছেড়ে পালালো, তোমার পরিবার ধ্বংস হবে, আর এর দায় নেবে দৃঢ়তা? আচ্ছা, দৃঢ়তা যদি তোমার ভাইয়ের মেয়ে না হয়ে তোমার নিজের মেয়ে হতো, তাহলে কি তুমি পারতে ওর সাথে এমনটা করতে? আলমগীর খান চুপ করে থাকেন। মনোয়ারা বেগম বলেন, আমি জানি এই প্রশ্নের কোনো উত্তর নেই তোমার কাছে। যা হোক, এটা মনে রেখো, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তোমার করা অন্যের শাস্তি তুমি একদিন পাবেই। কিন্তু আমার কষ্ট হচ্ছে আমার দৃঢ়তার জন্য। ভালোই আমি ওকে জন্ম দেইনি, কিন্তু যখন ওকে তো আমিই কোলে পিঠে করে মানুষ করেছি। আমি জানি তো মেয়েটা কত নাজুক। ওর প্রতি করা এই অন্যায়ের জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো না। বলেই মনোয়ারা বেগম কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যান। দৃঢ়তা একদম চুপচাপ মাইক্রোতে বসে নীরবে অশ্রু ফেলছিল। এটাও যেন সহ্য হলো না জাবিরের। তাই তো সে দৃঢ়তাকে ধমকি দিয়ে বলে, তোমার এসব চোখের জল ফেলা নাটক বন্ধ করো, আমার আর সহ্য হচ্ছে না। আর এমনি তো আজকের পর থেকে তোমাকে আরও অনেক কাঁদতে হবে, তাই এখনই সব চোখের জল শেষ করে দিও না, সামনের জন্য কিছু বাঁচিয়ে রাখো। দৃঢ়তা জাবিরের এমন প্রচ্ছন্ন হুমকিতে ভয় পেল না, বরং কিছুটা সাহস দেখিয়ে বলল, আল্লাহ আমার ভাগে যা লিখে রেখেছেন সেটা তো আমায় বরণ করতেই হবে। তবে আপনিও একটা কথা মনে রাখবেন, আপনি একটা মানুষকে যতটা কষ্ট দিবেন তার থেকে দ্বিগুণ কষ্ট আপনি নিজে একদিন ফিরে পাবেন। কথাটা শুনেই জাবিরের মেজাজ একদম গরম হয়ে যায়। ইতিমধ্যে তারা জাবিরের বাড়ির সামনে পৌঁছে যায়। জাবির গাড়ির দরজা খুলে ধাক্কা দিয়ে দৃঢ়তাকে গাড়ি থেকে ফেলে দেয়। দৃঢ়তা পড়ে গিয়ে ভীষণ ব্যথা পায়। তার হাতের কিছু জায়গা ছিঁড়ে রক্তও বের হয়। তবুও সে প্রতিক্রিয়া না দেখে উঠে দাঁড়ায় আর মনে করে আজ কিভাবে সে নিজেই এই ভাগ্যকে বেছে নিয়েছিল। মান্যতা পালিয়ে যাবার কথা শুনে যখন আলমগীর খান অসহায়ের মতো দৃঢ়তাকে অনুরোধ করেছিল এই বিয়েটা করে নিতে, তখন দৃঢ়তার একদম ইচ্ছা ছিল না এভাবে বিয়েটা করার। কিন্তু কি আর করার,
দৃঢ়তার যখন মাত্র 4 বছর বয়স তখনই তার মা বাবা দাদা দাদি সবাই একটি সড়ক দুর্ঘটনায় মারা যায়। সেদিন তাদের পরিবারের সবাই এক আত্মীয়র বাসা থেকে দাওয়াত খেয়ে ফিরছিল। দৃঢ়তা আবার ছোটবেলা থেকে নিজের মায়ের থেকে নিজের চাচি মনোয়ারা বেগমের কাছেই বেশি থাকত, তাই মনোয়ারা বেগমের সাথে অন্য গাড়িতে থাকায় দৃঢ়তা বেঁচে গেছিল। এরপর থেকে আলমগীর খান ও মনোয়ারা বেগমই নিজের মেয়ে মান্যতার পাশাপাশি দৃঢ়তাকেও মেয়ের মতোই বড় করেন। আর সেই ঋণের প্রতিদান দিতে গিয়েই দৃঢ়তাকে আজ নিজের সব সুখ বিসর্জন দিতে হলো। দৃঢ়তার এসব ভাবনার মাঝেই হঠাৎ কেম একজন কাঠিতে ভর দিয়ে তার সামনে এসে দাঁড়ায়। দৃঢ়তা চোখ তুলে তাকাতেই দেখতে পায় আমিনা চৌধুরীকে। জাবির চৌধুরীর দাদি এই আমিনা চৌধুরী পুরো চৌধুরী পরিবারের মাথা। আমিনা চৌধুরী এসেই দৃঢ়তার দিকে লাঠি তাক করে হুঙ্কার দিয়ে বলে ওঠেন, এই মেয়েটা এই বাড়িতে কেন? আমি তো বলেছিলাম বিয়েটা করার দরকার নেই। এটাকে কি ছেলে খেলা পেয়েছে ওরা? নিজেদের এক মেয়ে পালালো আর আরেক মেয়েকে আমাদের ঘাড়ে ঝুলিয়ে দিল। এমন সময় জাবিরের মা ললিতা চৌধুরী সেখানে এসে বলে ওঠেন, অমনি সব দোষ আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। ও না হয় ছেলে মানুষ তাই বুঝতে পারিনি, কিন্তু তুমি তো পারতে ওকে বারণ করতে। বন্ধ করো এসব কথা, আমার আর কিছু ভালো লাগছে না, আমি ভেতরে যাচ্ছি। বলেই জাবির যেতে নেবে এমন সময় আমিনা চৌধুরী বলে ওঠেন, আমি এই মেয়েকে কিছুতেই চৌধুরী বাড়িতে প্রবেশ করতে দেব না। একে এর বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করো। জাবির কিছুটা পিছিয়ে এসে দৃঢ়তার হাত শক্ত করে ধরে বলে, ওকে আমি এমনি এমনি বিয়ে করিনি, বিয়ে করেছি কিছু উদ্দেশ্যে, আর সেই উদ্দেশ্যে আমি পূরণ করেই ছাড়ব। ততদিন পর্যন্ত ও কি বাড়িতেই থাকতে। দৃঢ়তাকে টানতে টানতে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয় জাবির। অতঃপর ধীরে ধীরে দৃঢ়তার দিকে এগোতে থাকে। দৃঢ়তা পিছুতে পিছুতে একদম দেয়ালে গিয়ে ঠেকে। কান্নারত স্বরে বলে, আপনি এগোচ্ছেন কেন? জাবির দৃঢ়তার একদম কাছে এসে দৃঢ়তার গলা চেপে ধরে বলে, তোমার বড় বোন কোথায়? কোথায় মনতা? দৃঢ়তার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যায়। সেই বলে, আমি জানি না। মিথ্যা কথা, তুমি সব জানো। আমি কিছু খোঁজ রাখি না ভেবেছ? আমি সবটাই জানি। তোমার সাথে মনতার অনেক ভালো সম্পর্ক। মনতা তো তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। ও নিশ্চয়ই তোমাকে বলেছে ও এখন কোথায় আছে, তাই না? তারপর তাকে বলা হয় যে জানি না কি কখনো কোনো কথা হলো? এই মেয়েটা কি বলছে, তুমি কিছু বুঝো? দৃঢ়তা তবুও বলল, না, আমায় কিছু বলেনি আপু, আমি এই ব্যাপারে সত্যিই কিছু জানি না। জাবির এবার রেগে দৃঢ়তার গালে ঠাস করে থাপ্পড় মারল। অতঃপর দৃঢ়তার চুলের মুঠি শক্ত করে ধরে বলল, এভাবে সত্যটা অস্বীকার করে কোনো লাভ নেই। আমি জানি তুমি নিজের বোনকে পালিয়ে যেতে সাহায্য করেছো, কারণ আমি যেরকম সিকিউরিটি ঠিক করে রেখেছিলাম তাতে করে ওর বোনের পালানো এতটা সহজ ছিল না। কারণ সাহায্য ছাড়া এটা করার পক্ষে সম্ভব নয়। আর তাছাড়া একমাত্র তুমিই জানতে যে মনতা আমায় বিয়ে করতে রাজি না, তাই তুমি ছাড়া এই কাজ আর কারো নয়। জাবিরের কথায় দৃঢ়তা এবার অতীতে ডুব দেয়। জাবির চৌধুরী মৌনতাকে দেখতে গিয়ে তাকে পছন্দ করে, কিন্তু মৌনতার জাবিরকে পছন্দ ছিল না, কারণ মৌনতার অন্য একজন প্রেমিক ছিল। মৌনতা সেই প্রেমিককেই বিয়ে করতে চেয়েছিল। এজন্য তো দৃঢ়তাকে সাথে নিয়ে সে জাবিরের সাথে দেখা করতে গেছিল তাদের বিয়ে ঠিক হওয়ার পর। আর সেখানে এসে পরিষ্কার করে সবটা খুলে বলে। কিন্তু জাবিরের যে ছিল স্পষ্ট, ছোটবেলা থেকে যা চেয়েছে তাই পেয়েছে জাবির। আর মৌনতাকে তার অনেক বেশিই পছন্দ হয়েছিল, তাই জাবির সব শোনার পরেও বলেছিল, তোমার প্রেমিককে তুমি ভুলে যাও, কারণ বিয়ে তো তোমায় আমাকেই করতে হবে। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে অনেক সুখে রাখব। সেদিন মৌনতা অনেক অনুরোধ করেছিল জাবির চৌধুরীর কাছে, এমনকি তার পায়েও পর্যন্ত পড়েছিল। তবুও জাবির চৌধুরী নিজের জেদে অটল থাকে। অতীতের এইসব স্মৃতি মনে করেই দৃঢ়তা বলে, আপনি বিশ্বাস করুন বা না করুন, সত্যি আমি জানি না আপু এখন কোথায় আছে। কিন্তু তোমার আপুকে তো তুমিই পালাতে সাহায্য করেছো, তাই না? দৃঢ়তা এবার আর কিছু বলে না, কারণ সেই সাহায্য করেছিল মৌনতাকে। করবে নাই বা কেন? চাচাতো বোন হলেও দৃঢ়তা ও মৌনতার সম্পর্ক আপন বোনের থেকেও বেশি সুন্দর। তারা একে অন্যের জন্য জীবনও দিতে প্রস্তুত। সেখানে দৃঢ়তা কিভাবে পারত মৌনতার কষ্ট মেনে নিতে? মৌনতা যে তার মামাতো ভাই আবিরকে ভীষণ ভালোবাসে, কিন্তু মনোয়ারা বেগমের ভাইয়ের সাথে মৌনতার বাবার পূর্বের দ্বন্দ্বের জন্য তাদের সম্পর্ক পারিবারিক স্বীকৃতি পাচ্ছিল না। আর তাই তো মৌনতার বাবা জাবিরের সাথে নিজের মেয়ে দিতে চাইলেন, যদিও এর পেছনে ব্যবসায়িক স্বার্থও ছিল। দৃঢ়তাকে চুপ দেখে জাবির বলে, এখনই সাহায্য করা ফল তোমায় ভোগ করতে হবে। তোমার আপুকে তো আমি নিজের করে নেবই, সেটা যে কোনোভাবে হোক না কেন, কিন্তু তার আগে আমায় তোমাকে তোমার করে অন্যের শাস্তি দিতে হবে। বলেই জাবির ওয়াল হুক থেকে একটা ব্লেড হাতে নিল। দৃঢ়তা চোখের ইশারায় জাবিরকে অনুরোধ করবো এমনটা না করতে, কিন্তু জাবির সে অনুরোধ গ্রাহ্য করল না। সে নির্দয়ের মতো বেল্ট দিয়ে পেটাতে লাগলো। অবস্থা এমন হয়ে গেল যে দৃঢ়তার চিৎকারে পুরো বাড়ি মাথা উঠল। একটু পর দৃঢ়তার জ্ঞান হারানোর দশা হলো। তার হাত, পিঠ, গলা সব জায়গায় আঘাতের দাগ। এমন সময় দরজায় কারো কড়া নাড়া শব্দ পাওয়া গেল। জাবির বিরক্ত হয়ে থেমে গেল।
অতঃপর গিয়ে দরজাটা খুলে দিল। দরজায় খুলতেই ভিতরে ঢুকে এলেন একজন মধ্যবয়সী নারী, পরনে তার একটা সাদা শাড়ি। তিনি এসে দৃঢ়তার কাছে এসে তাকে আগলে নিয়ে বললেন, এসব কি হচ্ছে জাবির? এতটা অমানুষ হয়ে গেছো তুমি? মেয়েটাকে এভাবে মারছো কেন? ও স্ত্রী হয় তোমার। জাবির নিজের রগকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করে বলে, তুমি সবার মধ্যে শোনা চাচি, এই মেয়েটা মনতাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। ওর জন্য আমি মনতাকে নিজের করে পাইনি। ওকে আমি শেষ করে দেবো আজ। ছি, আমি ভেবেছিলাম তোমার শরীরে চৌধুরী বাড়ির রক্ত বইলেও তুমি অন্যদের মতো নও, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি এই বাড়ির অন্য সদস্যের সাথে তোমার কোনো পার্থক্য নেই। জানো, আমার খুব আফসোস হতো, কেন আল্লাহ আমায় মা হবার সৌভাগ্য দিলেন না, কেন আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিলেন অল্প বয়সে। কিন্তু আজ তোমার এই রূপ দেখার পর আমার মনে হচ্ছে ভালোই হয়েছে যে আল্লাহ আমায় তোমার মতো কোনো নরপশুর মা বানাননি। যদি বানাতেন তাহলে আমি নিজের হাতে নিজের সন্তানকে শেষ করে দিতাম। এমন সময় ললিতা চৌধুরী এসে বলেন, আপা, এসব কি বলছেন আপনি? আমার ছেলেকে এসব কথা বলার সাহস আপনি পান কোথায়? আমাকে এই প্রশ্ন করার আগে নিজের ছেলের কাজকর্ম দেখো ছোট। মেয়েটাকে কিভাবে পশুর মতো মেরেছে, এসব কিছু দেখার পরেও তুই নিজের ছেলের হয়ে কথা বলবি? হ্যাঁ, বলবো। আমার ছেলে যা করেছে একদম ঠিক করেছে। এই মেয়ে এসবই প্রাপ্য। আজ যদি এই মেয়েটা তোমার নিজের মেয়ে হতো তাহলে এভাবে বলতে পারতে? ললিতা চৌধুরী আর কিছু বলতে যাবেন, এমন সময় আমিনা চৌধুরী সেখানে চলে আসেন। তাকে দেখেই সবাই চুপ হয়ে যায়। আমিনা চৌধুরী এসেই ললিতা চৌধুরীকে আদেশ করেন, তোমার ছেলেকে নিয়ে বাইরে যাও ছোট বৌমা। ওকে একটু নিজের মাথা ঠান্ডা করতে বলো। এদিকটা আমি সামলাচ্ছি। ললিতা চৌধুরী জাবেরকে নিয়ে চলে যান। তারা চলে যেতেই আমিনা চৌধুরী এগিয়ে এসে আনিকা চৌধুরীর উদ্দেশ্যে বলেন, এই মেয়েটার প্রতি তোমার দরদ একটু বেশিই মনে হচ্ছে। ভালো, তবে একটা কথা মনে রেখো, এই মেয়েটার কারণে আজ আমাদের পরিবারের সম্মানে আঘাত এসেছে। ও নিজের বোন পালাতে সাহায্য করে একদম ভালো করেনি, তাই এর ফল ওকে ভোগ করতেই হবে। আনিকা চৌধুরী বরাবরই সাহসী ব্যক্তিত্ব। অন্যের চোখে চোখ রেখে কথা বলার সাহস তিনি রাখেন। তাই তো আজও আমিনা চৌধুরীর চোখে চোখ রেখে বললেন, এভাবে আর কত প্রতিশোধের আগুন নিয়ে আপনি খেলবেন আম্মা? তিনকাল গিয়ে তো এককালে ঠেকেছে। এই বয়সে এসে কোথায় একটু আল্লাহর নাম স্মরণ করবেন, তা না এখনো সেই হিংসা, অহংকার, বিদ্বেষ বজায় রেখেছেন। কিসের জন্য আম্মা? কি পেলেন আপনি আজীবন এসব করে? আপনার এই অহংকারের জন্য আমি নিজের স্বামীকে হারিয়েছি, আপনি নিজের 2 ছেলেকে হারিয়েছেন। তবুও কি আপনার শিক্ষা হয়নি? এখন নিজের নাতির জীবনও ধ্বংস করতে চান আপনি? বড় বৌমা, যাক, আমার সাথে চিৎকার করে কোনো লাভ নেই আম্মা। আমি সবসময় নির্ভীকতার সাথেই সত্যটা তুলে ধরি, তাই তো আপনার আমাকে পিছন পছন্দ না। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, জীবনে যা যা অন্যায় করেছেন তার জন্য একদিন আপনাকে ভীষণ পস্তাতে হবে। যে চৌধুরী সাম্রাজ্য নিয়ে আপনার এত অহংকার, সেই সাম্রাজ্য একদিন আপনার চোখের সামনে ধ্বংস হবে, অথচ আপনি কিছুই করতে পারবেন না। আল্লাহ হয়তো সেই দিন দেখানোর জন্যই আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছে। ধীরতার রুমের চুপচাপ বসেছিল। তার গায়ের সমস্ত ক্ষত থেকে প্রচণ্ড ব্যথা অনুভূত করেও সে চুপ আছে। আনিকা চৌধুরী ধীরতার ক্ষতে মলম লাগাতে লাগাতে বলেন, তোমায় এত নরম হলে চলবে না। তোমায় নিজের নামের মতোই দৃঢ় হতে হবে মেয়ে, না হলে এই পরিবারে তুমি টিকতে পারবে না। কথাটা শুনেই অবাক চোখে আনিকা চৌধুরীর দিকে তাকায় ধীরতা। আনিকা চৌধুরী ধীরতার চোখে চোখ রেখে বলেন, জানো, তোমার মধ্যে আমি নিজের প্রতিচ্ছবি দেখতে পাই। আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম তখনও আমি ঠিক তোমার মতোই ছিলাম, কিন্তু এই বাড়ির মানুষের সাথে থাকতে থাকতে আমাকে নিজেকে বদলে নিতে হয়েছে, অভিযোজিত হতে হয়েছে এদের মতো করে। তাই তো আজ এদের চোখে চোখ রেখে কথা বলতে পারি। তবে যদি আরও আগে এমনটা করতে পারতাম তাহলে হয়তো আমার জীবনটা এমন এলোমেলো হতো না। ধীরতা অনেক আগ্রহ নিয়ে বলে, কি হয়েছিল আপনার জীবনে? সেসব না হয় অন্যদিন শুনো, তবে আমার উপর একটু ভরসা রাখতে পারো। আমার সাথে এই বাড়ির লোকেরা যেসব অন্যায় করেছে, তোমার উপর আমি সেই সব অন্যায় হতে দেব না। সবার বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমি তোমার হয়ে। আনিকা চৌধুরীর মুখে এমন কথা শুনে ধীরতা আচমকা তাকে জড়িয়ে ধরে বলেন, জীবনে কখনো মায়ের ভালোবাসা পাইনি আমি। নিজের মায়ের মুখটাও মনে নেই, কিন্তু চাচির কারণে কখনো মায়ের ভালোবাসার অভাব বোধ করিনি। আজ আবারও আপনাকে পেয়ে এত কষ্টের মাঝেও মনে হচ্ছে আমার মাথার ওপর মায়ের ছায়া পেয়েছি। আনিকা চৌধুরী ধীরতার মাথায় হাত বুলিয়ে বলেন, একবার যখন মা বলে ডেকেছ তখন এই মায়ের উপর ভরসা রাখো, আমি সব ঠিক করে দেব। চৌধুরী বাড়ির সব সদস্যরা বাড়ির ড্রয়িং রুমে জট পাকিয়ে বসে আছেন। সবার মধ্যমণি হয়ে বসে আছেন আমিনা চৌধুরী। তার ডান পাশে সোফায় বসে আছেন তার মেঝো ছেলে জলিল চৌধুরী ও তার স্ত্রী ললিতা চৌধুরী। ডান দিকে বসে আছে জাবির।
আমিনা চৌধুরীর বড় এবং ছোট দুই ছেলেই মারা গেছেন। এখন শুধুমাত্র তার মেজ ছেলেই জীবিত। আমিনা চৌধুরী জলিল চৌধুরীর দিকে তাকিয়ে বলেন, কি যেন বলছিলে তুমি? আসলে আম্মা, আমি বলছিলাম যে সবাইকে তো আগে থেকেই বৌভাতের দাওয়াত দেয়া হয়েছে, আর তাই বউ ভাত? কিসের বউ ভাত? হবে না কোনো বউ ভাত, এটা কোনো বিয়েই না। আমাদের সাথে প্রতারণা হয়েছে। এমনিতেই আমাদের বাড়ির সম্মানে অনেক আঘাত এসেছে, আমি আর লোক হাসাতে চাই না। কিন্তু আম্মা, সবাইকে তো দাওয়াত করা হয়ে গেছে, এখন হঠাৎ কিভাবে? আমি কিচ্ছু জানি না, প্রয়োজনে সবাইকে জানিয়ে দাও যে কোনো বউ ভাত হবে না। এমন সময় আনিকা চৌধুরী ধীরতাকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে বলেন, কেন হবে না বৌভাত? বিয়ে যখন হয়েছে তখন বৌভাতও হবে। জলিল, তুমি বৌভাতে সব আয়োজন শুরু করো। আমিনা চৌধুরী চরম রেগে বলেন, বড় বৌমা, নিদের সীমা পার করো না। তোমার সাহস কি করে হলো আমার সিদ্ধান্তের উপর কথা বলার? আমার সাহস সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা আছে আম্মা, তাই এসব বলা বোকামি। আপনি খুব ভালো করেই জানেন আমি যখন সিদ্ধান্ত নিয়েছি বৌভাত হবে, তখন বৌভাত হবেই। এবার বেশি বাড়াবাড়ি করছে না পা, জোর করে কিছু হয় না। আমার ছেলেটাকে ঠকিয়ে বিয়ে করে নিয়েছে এই চালবাজ মেয়েটা, এখন আবার বউ ভাত? তুই ভুল বলছিস ছোট, আমি কিন্তু সব জানি। দৃঢ়তা চালবাজি করে তোর ছেলেকে বিয়ে করেনি, বরং তোর ছেলেই সজ্ঞানে ওকে বিয়ে করেছে। এখানে তুই দৃঢ়তার দোষ দিতে পারিস না। আর ওই মেয়ে যে ওর বোন পালাতে সাহায্য করে আমাদের পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিল, তার বেলা? আমার মুখ খুলতে বাধ্য করিস না ছোট। তোর ছেলে কিভাবে মৌনতা নামের মেয়েটাকে জোর করে বিয়ে করতে চাইছিল সেটা আমি খুব ভালো করেই জানি, তাই নিজের ছেলের হয়ে সাফাই গাওয়ার আগেই 10 বার ভাববি। ললিতা চৌধুরী এবার চুপ করে যান, কারণ আনিকা চৌধুরীর সাথে কথাই তিনি পেরে উঠবেন না। এদিকে জাবির হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে, তোমরা যার করার তোমরা করো, কিন্তু আমায় সব ইনভলভ করার চেষ্টা করো না। এসব দৃঢ়তাকে বিয়ে করার আগেই তোমার ভাবা দরকার ছিল জাবির। এখন বিয়ে করার পর তুমি নিজের দায়িত্ব থেকে পালিয়ে যেতে পারো না। এমনিতে তুমি যা করেছো তাতে তোমার নামে দৃঢ়তা ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করতে পারে। চাচি, চুপ করো, তোমার অনেক বারবারন্ত সহ্য করেছি, আর নয়। দৃঢ়তাকে যখন বিয়ে করেছো তখন ওকে প্রাপ্য বইয়ের মর্যাদা দাও। কাকে কি মর্যাদা দেওয়া হবে সেটা আমি ঠিক করব, তুমি নও। আপনার সময় তো ফুরিয়ে এসেছে আম্মা। আপনার পর আমি তো এই বাড়ির সবথেকে সিনিয়র সদস্য, তাই আমাকে আমার দায়িত্ব বুঝে নিতে দিন। এতগুলো বছর তো আপনি এই সংসারটা সামলেছেন, তাতে লাভ কি হয়েছে? আমি আমার স্বামীকে হারিয়েছি, দেবরকে হারিয়েছি, দেবরের বউকে। বড় বৌমা, ওখানেই থেমে যাও, আরেকটা শব্দ উচ্চারণ করবে না। আমাকে চুপ করাতে পারলেও সত্যটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। একবার ভেবে দেখেছেন মৃত্যুর পর আল্লাহকে কি জবাব দেবেন? তাই বলছি অনেক হয়েছে। এই বয়সে এসে এসব কুটকাচালি না করে যান মক্কায় গিয়ে হজমরা করে আসুন, তারপর তসবি জপতে থাকুন। আমিনা চৌধুরী বড় বড় চোখ করে তাকান। আনিকা চৌধুরী জলিল চৌধুরীর উদ্দেশ্যে বলেন, আর জলিল, তুমি আর দাঁড়িয়ে থেকো না। এই বাড়ির একমাত্র কর্মক্ষম এবং বিবেকবান মানুষ তো তুমিই আছো। তাই একটা কাজ করো, মা বুয়ার ছেলের কুপরামর্শ না শুনে এখন গিয়ে বৌভাতের আয়োজন শুরু করো। বাইরে যা যা করতে হয় করো, বাড়ির রান্নাবান্না থেকে সবকিছু আমি সামলে নেব। জলিল চৌধুরী একবার নিজের মা ও একবার নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, আচ্ছা ভাবি। বলেই তিনি বেরিয়ে যান। তিনি বেরোতেই জাবিরও রাগে হন্তদন্ত করে নিজের রুমের দিকে পা বাড়ায়। আনিকা চৌধুরী ধীরতার কাঁধে হাত রেখে বলেন, চলো রান্নাঘরে চলো, সবার জন্য রান্না করতে হবে তো। রাত তো প্রায় পেরিয়েই গেছে, ভোর 4টা বাজে। অনেক রান্নাবান্না করতে হবে। এখন থেকে আমরা গিয়ে হাতে হাতে আগাই, আর কেউ তো সাহায্য করবে না। বলেই তিনি ধীরতাকে নিয়ে রান্নাঘরে চলে যান। তিনি যেতেই ললিতা চৌধুরী এগিয়ে এসে নিজের শাশুড়িকে বলেন, আপনার বড় বৌমা কি কি বললেন শুনলেন তো? এর একটা বিহিত করুন আম্মা, উনি কিন্তু খুব বার বেড়েছেন, আপনার কথা কেউ দাম দিচ্ছে না। বড় বৌমার একটু বেশি পাখা গজিয়েছে, এবার সেই পাখা ছেটে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। ধীরতাকে নিয়ে রান্নাঘরে আসেন আনিকা চৌধুরী। অতঃপর তারা দুইজন একসাথে মিলে নানান রকম রান্নাবান্না করতে থাকেন। ধীরতা রান্নায় তেমন পটু নয়। আনিকা খানি তাকে সব কিছু শিখিয়ে দিচ্ছিলেন। একসময় আনিকা চৌধুরী বলেন, আচ্ছা, রান্না তো প্রায় সব শেষ, বাকি যেটুকু আছে তুমি করে নাও। আমি একটু বাগানের গাছগুলোয় পানি দিয়ে আসছি, তুমি তো বাকিটা সামলাতে পারবে নিশ্চয়ই। হ্যাঁ চাচি, আপনি যান, বাকিটা আমি সামলে নেব। ধীরতার কথায় নিশ্চিত হয়ে আনিকা চৌধুরী চলে যান বাগানের দিকে। এদিকে ধীরতা রান্নায় মনোযোগ দেয়। সেইভাবে একাই সবকিছু সামলানোর চেষ্টা করছিল। এমন সময় হঠাৎ করে ললিতা চৌধুরী সেখানে চলে আসে। তাকে দেখে ধীরতা কিছুটা অবাক হয়। ললিতা চৌধুরী এসেই ধীরতার উদ্দেশ্যে বলেন, এই মেয়ে, আম্মা চা চাচ্ছেন, ওনার জন্য একটু চা করে নিয়ে যাও। সকাল থেকে তো রান্নাঘর দখল করে আছো, যেই না বিয়ে তার আবার বউ ভাত।
ললিতা চৌধুরীর এমন কথায় ধীরতা কষ্ট পেলেও হাসি মুখে বলে, ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি চা করে দাদিমাকে দিয়ে আসছি। বলেই সে গ্যাসের ওপর চা বসিয়ে দেয়। ললিতা চৌধুরী একটু সরে আসেন। চা তৈরি করা হয়ে যেতেই ধীরতা সেটা নিয়ে ড্রয়িং রুমের দিকে যেতে থাকে। ড্রয়িং রুমে গিয়ে ধীরতা দেখে আমিনা চৌধুরী সোফায় বসে আছেন আর খবরের কাগজ পড়ছেন। ধীরতা তার কাছে গিয়ে চা বাড়িয়ে দিতেই আমিনা চৌধুরী ধীরতার দিকে তাকিয়ে রাগী ভাব নিয়ে চায়ের কাপটা ছুঁড়ে মারেন। এতে কিছু চা এসে ধীরতার হাতে পড়ে। ধীরতা যন্ত্রণায় আহ করে ওঠে। আমিনা চৌধুরী দাঁত কটমট করে বলেন, এই মেয়ে, তোমার সাহস কি করে হলো আমার জন্য চা আনার? কি ভেবেছোটা কি বড় বৌমাকে পাশে পেয়ে কি নিজেকে হনু ভাবতে শুরু করেছো? আমরা কেউই তোমাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেইনি, তাই যতই তোমার বউ ভাত হোক, আমরা কেউই তোমার হাতের এক গ্লাস পানিও স্পর্শ করব না। দৃঢ়তা অশ্রুসিক্ত কণ্ঠে বলল, আমাকে মা বললেন আপনার জন্য চা করে নিয়ে আসতে, আর তাই তো আমি। এমন সময় ললিতা চৌধুরী সেখানে এসে বলেন, এই মেয়ে, খবরদার আমায় মা বলবে না। আমি তোমাকে ছেলের বউ হিসেবে স্বীকার করি না, আর তাই আমাকে মা ডাকার অধিকার তোমার নেই। আর তুমি তো বেশ ধুরন্ধর, নিজে অন্যায় করে এখন আমার ঘাড়ে দোষ চাপাচ্ছ। জানে না মা, আমি আপনার জন্য চা করে আনতে গেছিলাম রান্নাঘরে, কিন্তু এই মেয়ে আমায় রান্নাঘরে ঢুকতেই দিল না, বরং ও আমায় বলল ও নিজেই চা করবে আপনার জন্য। আমি কত করে বললাম যে আপনি ওর হাতে বানানো চা খাবেন না, তবু ও কোনো কথাই মানল না। এমন জঘন্য মিথ্যাচারে দৃঢ়তা হতবাক হল, কিন্তু কিছু বলল না। আমিনা চৌধুরী রেগে বললেন, এখনো সঙ্গের মতো এখানে দাঁড়িয়ে ফ্যাচফ্যাচ করে কাঁদছো কেন? তোমার এসব ন্যাকামি দেখার সময় আমাদের নেই। দূর হও বলছি এখান থেকে, তোমার মুখও দেখতে চাই না আমি। চোখের জল মুছে চুপচাপ রান্নাঘরের দিকে গেল দৃঢ়তা। কষ্টকে বুকে চাপা দিয়ে রান্নায় মন দিল। কিছু সময় পর আনিকা চৌধুরী বাগান থেকে এসে বললেন, রান্না শেষ হলো? হ্যাঁ চাচি, প্রায় শেষ, এখন শুধু পরিবেশন করা বাকি। তোমার গলা এমন লাগছে কেন দৃঢ়তা? তুমি কি কাঁদছিলে? আমি যাওয়ার পর কি আবার কেউ তোমাকে কিছু বলেছে? না, আসলে বাড়ির কথা খুব মনে পড়ছিল। আনিকা চৌধুরী দৃঢ়তার মাথায় হাত বুলিয়ে বলেন, তুমি না বললো আমি ঠিকই বুঝতে পারছি, নিশ্চয়ই এই অমানুষগুলো আবার তোমার সাথে কোনো জুলুম করেছে। তোমার জায়গাতে একদিন আমিও ছিলাম, তাই আমার থেকে কিছু লুকাতে পারবে না তুমি। তবে একটা কথা কি জানো, আমার পাশে দাঁড়ানোর জন্য কেউ না থাকলেও তোমার পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আমি আছি, তাই আমার থেকে কিছু লুকাবে না, বুঝলে? দৃঢ়তা মাথা নাড়ায়। বউ ভাতের সময় হয়ে এসেছে, অনেক আত্মীয় স্বজন আসছে। এত অচেনা মানুষের ভিড়ে দৃঢ়তা ভীষণ অস্বস্তি বোধ করছে। তাছাড়া চৌধুরী পরিবারের কেউই নিচে নামেনি, শুধুমাত্র আনিকা চৌধুরী একা সব আত্মীয়কে স্বাগত জানাচ্ছে আর সবার সাথে দৃঢ়তার পরিচয় করিয়ে দিচ্ছে। জলিল চৌধুরী যদিও বা থাকতে চেয়েছিল, কিন্তু আমিনা চৌধুরী কড়া ভাষায় নিষেধ করার পর তিনিও আর আসেননি। এদিকে আগত অতিথিদের অনেকেই তেড়া চোখে দৃঢ়তাকে দেখছে, যা দৃঢ়তার অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এরই মধ্যে একজন মহিলা এগিয়ে এসে আনিকা চৌধুরীকে বললাম, আচ্ছা, শুনলাম এই মেয়ের বড় বোনের সাথে নাকি আপনাদের বাড়ির ছেলের বিয়ে ঠিক হয়েছিল, তারপর সেই মেয়ে পালিয়ে যাওয়ায় নাকি একে আপনাদের গলায় ঝুলিয়ে দিয়েছে, তাই কি আপনি ছাড়া আর কেউ এখানে নেই? মোটেই এমন না, বরং আমাদের বাড়ির ছেলে জাবির নিজে জেদ করে দৃঢ়তাকে বিয়ে করেছে, ওর পরিবার থেকে ঝুলিয়ে দেওয়া হয়নি। এর মধ্যেই হঠাৎ করে জাবির সেখানে চলে আসে। জাবিরকে দেখা মাত্রই, এই তো এসে গেছে জাবির, এবার আপনারা সবাই ওর মুখ থেকে সত্যটা শুনুন। জাবির দৃঢ়তার দিকে রাগী চোখে তাকালো। দৃঢ়তা চোখ নামিয়ে নিল। আনিকা চৌধুরী জাবিরকে ধরে নিয়ে এসে দৃঢ়তার পাশে দাঁড় করিয়ে বলল, আজকে বরবউয়ের এভাবে একসাথে পাশাপাশি থাকার নিয়ম। তুমি দৃঢ়তার পাশে থাকো, সবার সাথে নিজের স্ত্রীর পরিচয় করিয়ে দাও, নিজেদের দাম্পত্য জীবনের জন্য দোয়া চাও। জাবির হঠাৎ ভীষণ রেগে দৃঢ়তাকে ধাক্কা দেয়, যাতে দৃঢ়তা ফ্লোরে পড়ে যায়। আনিকা চৌধুরী এসে দৃঢ়তাকে টেনে তুলে বলেন, এসবের মানে কি জাবির? কেন ধাক্কা মারলে ওকে? এই বিয়ের কোনো মানে নেই। আমি শুধু প্রতিশোধ নিতেই ধিকাকে বিয়ে করেছি, কারণ ও নিজের বোনকে পালিয়ে যেতে সাহায্য করে আমাদের পরিবারের সম্মানে আঘাত এনেছে। এই প্রথম ওর জন্য আমি নিজের পছন্দের কিছু পাইনি, সেই জেদ থেকে বিয়েটা করা। তার মানে এই নয় যে আমি ওকে স্ত্রীর স্বীকৃতি দেব। এই বিয়েটা শুধু নামের বিয়ে। আমি তো ওকে আজও অবধি টাচ করেও দেখিনি, আর করবও না। আমি তো শুধু অপেক্ষায় আছি মনতার ফিরে আসার। মনতা ফিরে এলেই আমি ওকে নিজের করে নেব, কারণ যে জিনিস আমার পছন্দ তাকে আমি নিজের করে তবেই দম নেই। তুমি কি নিজের সব বিবেক হারিয়ে ফেলেছ? নিজের স্ত্রীর সামনে দাঁড়িয়ে আরেক মেয়েকে বিয়ে করতে চাইছ? এর মধ্যে দৃঢ়তাও বলে ওঠে, আপনি মৌনতা আপুকে কখনোই পাবেন না, কারণ এতক্ষণে ওনার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে। কথাটা শুনেই জাবির রেগে দৃঢ়তার দিকে আসতে লাগলো। তখন আনিকা চৌধুরী দৃঢ়তাকে আগলে ধরল। জাবিরের চোখ রাগে লাল হয়ে গেছে,
এই অবস্থাতেই জাবির বাড়ি থেকে বেরিয়ে যায়, অতঃপর নিজের গাড়িতে উঠে জোরে ড্রাইভ করতে থাকে। এদিকে বউ ভাগার অনুষ্ঠান যেন পণ্ডুল হয়ে যায়, সবাই নানা কিছু বলাবলি করছিল। দৃঢ়তা কেঁদেই চলেছে। আনিকা চৌধুরী তাকে সামলায়। রাতে জাবির এখনও বাড়ি ফেরেনি, তাই বাড়ির সবাই দুশ্চিন্তা করছে। ললিতা চৌধুরী কান্নাকাটি করে বলছেন, সব হয়েছে ওই কুফা মেয়েটার জন্য। ওই মেয়ের জন্যই আমার ছেলে এখনো বাড়ির ফিরছে না। এখন এসব দোষারোপ বাদ দিয়ে নিজের ছেলের জন্য চিন্তা করো। ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না, ওর কোনো বন্ধু ওর খোঁজ দিতে পারছে না। উফ, কি যে করি। এমনি সময় হঠাৎ জলিল চৌধুরীর ফোন বেজে ওঠে। তিনি ফোনটা রিসিভ করতেই বিপরীত দিক থেকে কিছু শুনে আর্তনাদ করে বলেন, কি আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে? দৃঢ়তা আনিকা চৌধুরীর জন্য খাবার নিয়ে যাচ্ছিল। মাঝপথে কথাটা শুনেই দাঁড়িয়ে পড়ে। জাবিরের অ্যাক্সিডেন্টের কথা শুনেই তার হাত থেকে খাবারের থালা পড়ে যায়। দৃঢ়তা জাবিরের অ্যাক্সিডেন্টের কথা শুনে ভীষণ হতবাক হয়। তার মন কেমন জানি অনুভূত হয়। এদিকে ললিতা চৌধুরীও আহাজারি শুরু করে বলেন, আমার ছেলেটার কি হয়ে গেল? ওর যদি বড় কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আমি বড় ভাবি আর ওই মেয়েটাকে ছাড়বো না। ওদের জন্যই আমার ছেলে সকাল সকাল এত রেগে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর এখন না, আমি আর ভাবতে পারছি না। ওগো, তুমি আমার জলদি হাসপাতালে নিয়ে চলো। আমার ছেলেকে না দেখা পর্যন্ত আমি শান্তি পাবো না। জলিল চৌধুরী কিছু বলতে যাবেন, এমনি সময় আমিনা চৌধুরী এসে বলেন, কি হয়েছে? নিজ থেকে আবার শুনে ছুটি এলাম রুম থেকে। কি আর হওয়া বাকি আছে আম্মা? আপনার নাতির অ্যাক্সিডেন্ট হয়েছে। জানি না আমার ছেলেটার এখন কি অবস্থা। কি অ্যাক্সিডেন্ট? কখন, কিভাবে? এসব পরে আলোচনা করা যাবে আম্মা। আগে আমাদের জলদি করে হাসপাতালে পৌঁছে যাওয়া প্রয়োজন। ওখানে গিয়ে দেখা লাগবে আমার ছেলেটার কি অবস্থা এখন। হ্যাঁ, চলো চলো। দৃঢ়তা এসে বলে, আমিও যাব আপনাদের সাথে, দয়া করে আমায় নিয়ে চলুন। ললিতা চৌধুরী দৃঢ়তাকে দেখি খেপে উঠে বলেন, এই ডাইনির জন্যই আমার ছেলেরা যে এই অবস্থা। তুই কোন অমঙ্গলকে সাথে নিয়ে এই বাড়িতে এসেছিস রে? আসার পরেই আমার ছেলেকে জীবন বৃত্তের টানাটানিতে ফেলে দিলি। এখন আবার ঢং করে আমাদের সাথে যেতে যাচ্ছিস কেন? আমার ছেলেকে না খেয়ে কি তোর শান্তি হবে না? এমনি সময় আনিকা চৌধুরী ছুটে এসে বললেন, ছোট, এসব কি বলছিস? নিজের ভাষা সামাল। এভাবে কথা বলা ঠিক না। তোর মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু তাই বলে এভাবে কথা বলা কোনোভাবেই জাস্টিফাই করা যায় না। তুই দৃঢ়তাকে এভাবে দোষ দিতে পারিস না। তুমি আর কোনো কথা বলো না আপা, তোমার দোষও কম না। একবার শুধু আমার ছেলেটা সুস্থ হয়ে বাড়িতে ফেরুক, তারপর তোমার আর এই মেয়ের ব্যবস্থা আমি করছি। এই মেয়েকে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে জায়গা দেব না। বলেই তিনি দৃঢ়তার হাত ধরে টানতে টানতে তাকে বাড়ি থেকে বের করে দিয়ে বলে, এই মেয়ে বেরিয়ে যাই বাড়ি থেকে। লজ্জা থাকলে আর এখানে এসিস না। আম্মা, আপনি এসব ঠিক করছেন না। ও এই বাড়ির বউ। আর আমিনা চৌধুরী এবার আনিকা চৌধুরীর গালে ঠাস করে একটা থাপ্পড় মারেন। আনিকা চৌধুরী স্তব্ধ হয়ে যান। আমিনা চৌধুরী বলেন, তোমার অনেক বাড়াবাড়ি আমি সহ্য করেছি বড় বৌমা, এবার না। একটা কথা কান খুলে শুনে রাখো, এই মেয়ে এই বাড়িতে থাকবে না, আর এটাই আমার শেষ কথা। ভুলে যাও না এই বাড়ির মালকিন আমি। তাই এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না সেই সিদ্ধান্ত আমি নেব। আর তোমার যদি এই মেয়ের জন্য দয়া এত উতলে ওঠে তাহলে তুমিও এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি তোমাকে আটকাবো না। আপনি আমায় মারলেন আম্মা? এই হাত দিয়ে আর কত অন্যায় করবেন? এই হাত দিয়ে একদিন আপনি নিজের ছেলেকে। বড় বৌমা, আর একটা কথাও না। আমার মুখ আপনি চুপ করাতে পারবেন আম্মা, কিন্তু সত্য সবসময় সত্য থাকবে। আপনার সব অন্যায়ের ফল আপনাকে পেতে হবে, শুধু আপনাকে না, এই পুরো পরিবারকে। জাবিরের এই অবস্থার জন্য তোমরা দৃঢ়তাকে দায়ী করছেন, কিন্তু আমার মনে হয় ওর এই অবস্থার জন্য তোমাদের অতীতে করা পাপগুলো দায়ী। তারই শাস্তি পাচ্ছে ও। আমার ছেলের এই অবস্থা, আর আপনি এসব বলছেন আপা? এসব নাটক বন্ধ করো তোমরা। আমার ছেলে ওখানে একা কষ্ট পাচ্ছে, হাসপাতালে জানি না ওর কি অবস্থা। আর এই অবস্থাতেও তোমাদের এত ঝগড়া করতে মন চাচ্ছে? তোমাদের যদি এইভাবে ঝগড়া করার ইচ্ছে হয় তো ঝগড়া করতে থাকো। আমি আমার ছেলের কাছে গেলাম। আমার অন্যায় নিয়ে জ্ঞান দেওয়ার আগে এটাও ভেবে দেখো তোমার অবস্থান কি। আমার দয়ায় বেঁচে আছো তুমি। এমন দয়া আমার চাই না আম্মা। আর দয়া তো আমি করেছি আপনাকে। এত কিছুর পরও আপনার সব অন্যায় লুকিয়ে রেখেছি। আপনিও খুব ভালো করে জানেন যে আমি মুখ খুললে আপনার অবস্থা কি হবে। বলেই জলিল চৌধুরী রওনা দেন। ললিতা চৌধুরীও তার পিছু পিছু যান। আর আমিনা চৌধুরী আনিকা চৌধুরীকে বলেন। আমিনা চৌধুরী রাগী চোখে তাকিয়ে সামনের দিকে যান। এদিকে দৃঢ়তা কাঁদতে থাকে। তখন আনিকা চৌধুরী তাকে আগলে নিয়ে বলে, হুশ, কাঁদবে না। আমার খুব খারাপ লাগছে। সত্যি কি আমার জন্য জাবির চৌধুরীর অ্যাক্সিডেন্ট হয়েছে? না, তুমি নিজেকে দোষী ভেবো না। তোমার কোনো দোষ নেই। এসব যারা বলে তাদের কথায় পাত্তা দিও না। তুমি নিষ্পাপ। আর শোনো, মাথা ঠান্ডা রাখো, সব ঠিক হয়ে যাবে। চলো এখন হাসপাতালে। কিন্তু ওনারা যে বারণ করলেন। এই বাড়িটা ওদের হতে পারে, কিন্তু হাসপাতাল নয়। তুমি হাসপাতালে যাবে,
সেখানে যেতে তোমায় কেউ বাধা দিতে পারবে না, কারণ তুমি তার স্ত্রী। আমিও যাব তোমার সাথে, চলো। হাসপাতালের বাতাসটা কেমন যেন নিস্তব্ধ, অস্বস্তিকর। সাদা দেয়ালের মধ্যে কাঁচের জানলা দিয়ে রোদের রেখা ভিতরে ঢুকে পড়েছে, অথচ কেমন যেন উজ্জ্বলতা নেই তাতে। বাতাসে ভেসে আসছে স্যাভলনের গন্ধ, যেন এই গন্ধের মধ্যেই মিশে আছে কিছু কান্না, কিছু অনুশোচনা, আর না বলা হাজার কথা। জলিল চৌধুরী ডাক্তারকে ধরেই বসেন। ডক্টর সাহেব, আমার ছেলের অবস্থা কেমন, কিছু বলুন। ডাক্তারের মুখে গাম্ভীর্য। কয়েক মুহূর্ত নীরব থেকে তিনি বললেন, উনি এখন অজ্ঞান, মাথায় চোট লেগেছে, তবে চিন্তার কিছু নেই এখনই। আমরা সব রকম চেষ্টা করছি, একটা রাত ভালোভাবে পার করুক, তারপর বোঝা যাবে ও কতটা সাড়া দিচ্ছে। রাত, একটা রাত, যদি সে না জাগে আর। মুখে আঁচল চেপে হু হু করে কেঁদে উঠলেন। জলিল চৌধুরী চুপ। এত বছর সংসার করেও স্ত্রীর কান্নার শব্দ তার মনে এমন হাহাকার জাগায়নি। এই সময় বাইরে এক নার্স এসে বলে, পেশেন্টের আত্মীয়রা কেউ কি দেখা করতে চান? 5 মিনিটের জন্য অনুমতি দেওয়া হয়েছে। তুমি বসো, আমি আগে যাই। তুমি দুর্বল, কিছু হলে সামলাতে পারবে না। ললিতা উঠে দাঁড়াতেই জলিল চৌধুরী বললেন। ভিতরে ঢুকতেই জলিল চৌধুরীর পা হোঁচট খেল মেঝেতে পড়ে থাকা স্ট্রেচারের এক কোণায়। একটু কেঁপে গেলেন তিনি। ছেলের মুখে অক্সিজেন মাস্ক, মাথায় সাদা ব্যান্ডেজ, চোখ দুটো বন্ধ। এত শান্ত মুখ। জীবনের এমন একটা ভয়াবহ সময়ও ছেলেটা যেন ঘুমিয়ে আছে, ক্লান্ত অথচ নিরীহ। দৃঢ়তাকে সাথে নিয়ে হাসপাতালের বাইরে এসে দাঁড়িয়েছেন আনিকা চৌধুরী। তাদের উদ্দেশ্য এখন জাবিরকে দেখতে যাওয়া। তবে দৃঢ়তার মনে এখনও ভয় ছিল যে তাকে দেখে না জানি সবাই কেমন আচরণ করে। আনিকা চৌধুরী দৃঢ়তার মনোভাব বুঝতে পেরে বলেন, আমি জানি দৃঢ়তা, তুমি কি ভাবছো। তোমার ভাবনা অমূলক নয়, তবে এটা মনে রেখো, এই পরিবারের সদস্যদের এত ভয় পেলে চলবে না। তুমি এদের যত ভয় পাবে, এরা তোমায় ঠিক ততই দমিয়ে রাখার চেষ্টা করবে। তাই তুমি যদি এদের বিরুদ্ধে লড়াই করতে চাও, তাহলে তোমায় এদের চোখে চোখ রেখে কথা বলতে হবে। কিন্তু চাচি, আমি এখন মিস্টার জাবির চৌধুরীর সাথে দেখা করতে চাই। উনি এই মুহূর্তে অসুস্থ, আর এটা একটা হাসপাতাল, তাই আমি চাই না এখানে কোনো ঝামেলা হোক। তোমার ভাবনা সঠিক। আমরা এভাবে গেলে ঝামেলা হতে পারে, তাই আমরা এভাবে যাব না। তাহলে কিভাবে যাব? আনিকা চৌধুরী হাসপাতালের সামনে দাঁড়ানো কিছু নার্সদের দিকে ইশারা করে বলেন, এইভাবে। ললিতা চৌধুরী ও আমিনা চৌধুরী জাবিরের কেবিনের সামনেই বসে আছেন। ললিতা চৌধুরী নিজের ছেলের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। অপরদিকে আমিনা চৌধুরী নিজের মনে কোনো এক ভাবনায় লিপ্ত আছেন। এরই মধ্যে দুজন নার্স, যাদের মুখ মাস্ক দিয়ে ঢাকা, তারা জাবিরের কেবিনের দিকে প্রবেশ করছিল। আমিনা চৌধুরী তাদের দিকে হঠাৎ করে বলে ওঠেন, দাঁড়ান। উপস্থিত দুজন নার্সের মধ্যে একজনকে ভীতু লাগছিল, তবে অপর একজন তাকে চোখ দিয়ে ইশারা করে সাহস দেন। অতঃপর আমিনা চৌধুরীর চোখে চোখ রেখে বলেন, জি বলুন। আমাদের বাড়ির ছেলের এখন কি অবস্থা? ও ঠিক হয়ে যাবে তো? সেটা তো ডাক্তাররাই ভালো বলতে পারেন, আমরা তো শুধু নিজের দায়িত্বটা পালন করতে পারি। তুমি এসো। বলেই আরেকটি নার্সকে ইশারা করে ভেতরে চলে যায়। আমিনা চৌধুরী ললিতা চৌধুরীর উদ্দেশ্যে বলেন, নার্সটার গলার স্বর কেমন চেনা চেনা লাগলো না? আর আমার কেন জানি মনে হচ্ছে এদের চেহারাও কেমন চেনা চেনা লাগলো। আপনি ওনাদের কিভাবে চিনবেন আম্মা? মনে হয় কোনো ভুল হচ্ছে, ওরা তো সাধারণ নার্স। তাই হবে হয়তো। এর দিকে জাবিরের কেবিনে প্রবেশ করে জাবিরকে অসাড় হয়ে শুয়ে থাকতে দেখে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলে দৃঢ়তা। আনিকা চৌধুরী দৃঢ়তার কাঁধে হাত রেখে বলেন, কেঁদো না, তোমায় শক্ত হতে হবে। এভাবে ভেঙে পড়লে একদম চলবে না, নিজেকে শক্ত করো। মূলত তারা দুজনের নার্সের ছদ্মবেশেই জাবিরকে দেখতে এসেছে। এটাই ছিল আনিকা চৌধুরীর বুদ্ধি। দৃঢ়তা কান্নারত স্বরে বলে, আমার ভীষণ খারাপ লাগছে ওনার জন্য। ওনার উপর রাগ করেই বোধহয় ওনার আজ এই অবস্থা। ওনার বড় কোনো ক্ষতি হয়ে গেলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আনিকা চৌধুরী দৃঢ়তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, কোনো চিন্তা করো না দৃঢ়তা, জাবিরের কিছু হবে না। তুমি এখানে থাকো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। নার্স হিসেবে তুমি জাবিরের সেবা করে যাও, নিজের স্বামীকে সুস্থ করে তোলো। যেটা আমি পারিনি সেটা তুমি করে দেখাও। নিজের স্বামীকে ধরে রাখো নিজের কাছে। বলতে বলতেই আনিকা চৌধুরী কেঁদে ফেলেন। দৃঢ়তা নিজের চোখের জল মুছে বলে, আমি চেষ্টা করব, কিন্তু চাচি,
যদি কিছু মনে না করেন, আপনি কি আমায় বলতে পারেন আপনার স্বামীর সাথে ঠিক কি হয়েছিল? আমি যতদূর জানি এই পরিবারে কিছু রহস্য অবশ্যই লুকিয়ে আছে। আপনি কি আমায় সেসব বলতে পারবেন? আনিকা চৌধুরী বলেন। সেই সব বলার সঠিক সময় এখনো আসেনি। সময় হলে আমি ঠিকই বলবো। আপাতত তুমি এখানে থাকো, আমি আসছি। আমাকে এখন সবটা ম্যানেজ করতে হবে। বলে আনিকা চৌধুরী বেরিয়ে যেতে যাবেন, এমন সময় দৃঢ়তা তাকে আটকে বলে, আমাকে বিশ্বাস করে সব বলতে পারেন চাচি, আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করব না। আনিকা চৌধুরী একটু নরম হন। দৃঢ়তাকে কিছু বলতে যাবেন, এমন সময় হঠাৎ তার দৃশ্যপটে কিছু স্মৃতি ভেসে ওঠে। তার স্বামীর রক্তামাখা হাত এবং তার বলা শেষ কথা। আমি তোমাকে কথা দাও আনিকা, তুমি কখনো কাউকে এই ব্যাপারে কিছু বলবে না। আমার করা অন্যায়গুলো কখনো কারোর সামনে প্রকাশিত করবে না। এটাই আমার শেষ চাওয়া তোমার কাছে। বলেই লোকটার মৃত্যুর কোলে ঢলে পড়া। এসব কিছু মনে পড়তেই আনিকা চৌধুরী কোনো কিছু না বলেই বেরিয়ে যান। এদিকে দৃঢ়তা ভাবতে থাকে, চাচি হয়তো আমাকে কিছু বলতে চাইছেন না, তবে আমাকে সব কিছু জানতে হবে, কারণ এর সাথে যে আমার জীবনও ওতপ্রোতভাবে জড়িত। কথাটা বলার পরই দৃঢ়তা নিজের গলার থাকা একটি হাড়ে স্পর্শ করে, যেখানে একজন মহিলার ছবি ছিল। দৃঢ়তা বিড়বিড় করে বলে, আমায় সব রহস্য উদ্ঘাটন করতেই হবে মা। আনিকা চৌধুরী হাসপাতাল থেকে সোজা বেরিয়ে একটি কবরস্থানের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকেন। দূর থেকেই কবরস্থানের দিকে তাকিয়ে থাকেন তার চোখ, খুঁজছে একটি নির্দিষ্ট কবরকে। কিছু সময় এদিক ওদিক তাকিয়ে খোঁজার পর তার চোখ যায় একটি নির্দিষ্ট কবরস্থানে। রজনীগন্ধা ফুলের গাছের নিচে থাকা সেই কবরস্থানের দিকে তাকিয়ে আনিকা চৌধুরী ক্রন্দনরত স্বরে বলেন, কেন মৃত্যুর আগে তুমি আমায় এমন জঘন্য একটা শর্ত দিয়ে গেলে? শুধু তোমার দেয়া শর্তের কারণে আমি তোমার মাকে তার কৃতকর্মের শাস্তি দিতে পারিনি। এতে যে আমি শুধু তোমার কাছে না, আরও 2জন ব্যক্তির কারণে সারা জীবনের মতো দোষী হয়ে গেছি। বলেই আনিকা চৌধুরী কান্নায় ভেঙে পড়েন। 2 দিন পর জাবির নিজের বেডে উঠে বসে তার তত্ত্বাবধানে থাকা নার্সের সাহায্যে। গতকালকেই সে নিজের জ্ঞান ফিরে পেয়েছে। তারপর থেকে এই নার্সটাই তার খেয়াল রাখছে সব সময়। জাবিরকে বাথরুমে নিয়ে যাওয়া থেকে শুরু করে রাতে তার গরম লাগায় হালকা পাখার বাতাস থেকে শুরু করে সব ছোট বড় সুবিধা অসুবিধার খেয়াল রাখছে এই নার্সটাই। জাবিরেরও ভীষণ ভালো লাগছে এই নার্সটির সান্নিধ্য। নার্সটি নিজের মুখ ঢেকে রেখেছে মাস্ক দিয়ে, তাই তার মুখ দেখেনি জাবির। এর মধ্যে একজন ডাক্তার জাবিরের কেবিনে প্রবেশ করে বলে, গুড মর্নিং মিস্টার জাবির চৌধুরী, এখন আপনি কেমন অনুভব করছেন? আগের থেকে যথেষ্ট ভালো অনুভব করছি। যাই হোক, আপনাদের এখানকার নার্সরা কিন্তু বেশ কার্যকরী। নিজের আপনজনেরও বোধহয় কেউ এভাবে সেবা করে না, যেভাবে আপনাদের হাসপাতালে নার্সরা করে। কথাটা শুনেই নার্সরূপী দৃঢ়তার চোখে জল চলে আসে। দৃঢ়তা বলে, আপনি কি কখনো বুঝবেন না যে আমি আপনার কতটার আপন? এরই মধ্যে ললিতা চৌধুরী কেবিনে প্রবেশ করেন। জাবিরকে আগের থেকে অনেকটা সুস্থ দেখে তিনি ক্রন্দনরত স্বরে বলেন, জাবির, আমার বাচ্চা, তুমি ঠিক আছে তো? তোমার কিছু হয়নি তো? আম্মু, আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না। চিন্তা না করে আর কি উপায় আছে? আমি 2 দিন থেকে কি দুশ্চিন্তার মাঝে আছি বলে বোঝাতে পারবো না। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তুমি সুস্থ হয়ে গেছো। এখন জলদি বাসায় ফিরে চলো। তোমার এই অবস্থা ওই দৃঢ়তা মেয়েটার জন্যই হয়েছিল। ওকে আর আমি তোমার কাছে ঘেঁষতে দেব না। কোথায় ধৃতা এখন? জানি না, যেখানেই থাকুক, জাহান্নামে যাক, কিছু যায় আসে না। তুমি সুস্থ হয়েছ, এটাই আমার জন্য যথেষ্ট। জাবিরকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে। তবে এক্ষেত্রে এক নতুন সমস্যা দেখা যাচ্ছে। জাবিরের এখন সর্বক্ষণ দেখাশোনা করার জন্য একজন লোক দরকার। আর জাবির বলে দিয়েছে, হাসপাতালে যেই নার্স তার দেখাশোনা করেছে তাকেই যেন তার দেখাশোনার দায়িত্বে রাখা হয়। এদিকে জাবিরের দাদি আমিনা চৌধুরী নার্সটির ওপর প্রথম থেকেই সন্দেহ। তাই তিনি জাবিরের প্রস্তাব শুনে বলেন, এভাবে তো আমরা যার তার উপর তোমার দেখাশোনার দায়িত্ব দিতে পারি না। তুমি আমার কথা শোনো, আমি এই শহরের সেরা নার্সকে ঠিক করব তোমার জন্য। কিন্তু তুমি এমন কথা বলো না যে এভাবে অজানা অজানা একটা নার্সকে তোমার দায়িত্ব দিতে হবে। আমার যা বলা আমি বলে দিয়েছি, ওই নার্সই আমার সেবা করবে, অন্য কোনো নার্স নয়। ললিতা চৌধুরীও শাশুড়ির কাছে অনুরোধ করে বলেন, রাজি হয়ে যান না আম্মা, আমার ছেলেটা কি ভীষণ কষ্ট পাচ্ছে। আপনি অন্তত একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন। বেশ, আমি তোমার শর্ত মেনে নিলাম। তবে তার আগে আমায় ওই মেয়েকে দেখতে হবে।
মেয়েটাকে না দেখা পর্যন্ত এভাবে আমি নিয়োগ দিতে পারবো না। মেয়েটা সবসময় মাস্ক পরে থাকে, তাই ওর উপর আমার এত সন্দেহ। এমন সময় একজন ডাক্তার আসতেই আমিনা চৌধুরী বলেন, যেই নার্সটা জাবিরের সেবা করেছিল তাকে এখানে নিয়ে আসুন। আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। আমিনা চৌধুরী অপেক্ষা করতে থাকেন। একটু পর নার্সটি ভেতরে আসে। আমিনা চৌধুরী বলেন, এই মেয়ে, মাস্ক খোলো। নার্সটি ঠাই দাঁড়িয়ে থাকে। আমিনা চৌধুরী বা রেগে গিয়ে নিজেই মেয়েটির মুখের মাস্ক খুলে দেন আর অবাক হয়ে যান, কারণ এই মেয়েটি সম্পূর্ণ অচেনা একজন মেয়ে ছিল। জাবির বলে, দেখলে তো দাদি, তুমি শুধু শুধু সন্দেহ করছিলে। এই মেয়েটাকে তো আমরা কেউই চিনি না। ও কেন শুধু শুধু আমাদের ক্ষতি করতে চাইবে? তোমার বুঝতে কোথাও ভুল হয়েছিল। এত বড় ভুল আমার হবে বলে মনে হয় না। এই মেয়ে, সত্যি করে বলো তো, তুমি কি সত্যি সেই মেয়ে যে জাবিরের সেবা করেছিলে? নার্সটি মাথা নাড়িয়ে বলে, জি। আমিনা চৌধুরী ভাবেন, কণ্ঠস্বরটা একটু অন্যরকম লাগছে যেন। তবেই এখন আপাতত তিনি এই বিষয়ে কিছু বলেন না। জাবির বলে, দাদি, এখন তুমি সব সন্দেহ বাদ দিয়ে ওকে নিয়ে আমাদের বাসায় চলো। ও আমাদের অনেক ভালোভাবে খেয়াল রাখতে পারবে। বেশ, তবে তাই হোক। আমি এই মেয়েকেই তোমার নার্স হিসেবে নিয়োগ দিচ্ছি। কিছুটা দূরে লুকিয়ে কথাটা শুনে নেন আনিকা চৌধুরী, আর সাথে সাথেই তার মুখে হাসি ফুটে ওঠে। তিনি তার পাশে দাঁড়ানো দৃঢ়তার কাঁধে হাত রেখে বলেন, তৈরি হয়ে নাও দৃঢ়তা, এবার তোমার সবথেকে বড় পরীক্ষা আসতে চলেছে। এবার তোমার নিজের স্বামীকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে হবে, তার মনে নিজের জন্য জায়গা করে নিতে হবে। তুমি পারবে তো? দৃঢ়তা আত্মবিশ্বাসের সাথে বলে, পারব, পারতে আমাকে হবেই। আনিকা চৌধুরী এবার দূর থেকেই আমিনা চৌধুরীর দিকে তাকিয়ে বলেন, আপনি চলেন ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। এবার দেখতে থাকুন সামনে আরও কি হয়। মূলত তিনি এই নকল মেয়েটিকে নার্স সাজিয়ে পাঠিয়েছেন, যাতে করে আমিনা চৌধুরী সহ বাকি সবাইকে ধোঁকা দেওয়া যায়। 1 সপ্তাহ পর জাবির বিছানায় শুয়ে আরাম করছে। এখনও সে ভালোভাবে হাঁটতে পারে না। হাঁটার জন্য কারো না কারো সাহায্যের প্রয়োজন হয়, আর তাকে সর্বদা সাহায্য করে তার জন্য নিয়োগকৃত নার্স। এই 1 সপ্তাহ মেয়েটি বিরামহীনভাবে তার সেবা করে গেছে। জাবির আজ যতটুকুই সুস্থ হতে পেরেছে, সবটাই এই মেয়েটার অবদান। জাবির আজকাল নার্সটির ব্যবহারে ভীষণ মুগ্ধ। নার্সটি তার সামনে তেমন একটা কথা বলে না, শুধু হুঁ হাঁ করে, কিন্তু তার খেয়াল রাখতে একদম কার্পণ্য করে না। জাবির আজ সন্ধেবেলায় হঠাৎ করে উঠে বসে বলে, এই যে মিস শুনুন। দৃঢ়তা একটু বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। এমন সময় জাবিরের ডাক শুনে থেমে যায়। জাবির নিজের ক্রাচে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, আমায় একটু ব্যালকনিতে নিয়ে যাবেন? দৃঢ়তা মাথা নাড়িয়ে জাবিরকে নিয়ে ব্যালকনিতে যায়। জাবির সেখানে গিয়েই বলে, জানেন, এখানকার ফ্রেশ বাতাস আমার ভীষণ ভালো লাগে। দৃঢ়তা চুপ থাকে। জাবির এবার খানিক বিরক্তির স্বরেই বলে, আচ্ছা, আপনি সব সময় এতটা চুপচাপ থাকেন কেন? বোবা তো নন আপনি, আর মুখেও সবসময় মাস্ক পরে থাকেন। সত্যি করে বলুন তো, আপনি কি কিছু আড়াল করতে চান? দৃঢ়তা এবার ভীষণ ঘাবড়ে যায়। গলার স্বর যতটুকু সম্ভব পরিবর্তন করে বলে, না, আপনি ভুল ভাবছেন। আমি ভুল ভাবছি না, ঠিক সেটা না হয় একটু পরে বিবেচনা করলেন। আগে এটা বলুন, আপনার উদ্দেশ্য কি? আপনি কি শুধু আমার সেবা করার জন্য এখানে এসেছেন? দৃঢ়তা বেশ বিরক্ত হয়ে বলে, না, আপনার সব সম্পত্তি হাতিয়ে নিতে এসেছি। বলেই সে চলে যেতে নিতেই জাবির তার হাত শক্ত করে ধরে বলে, আর পালিয়ে লাভ নেই। আপনার আসল পরিচয় আমি জেনে গেছি। ভয়ে দৃঢ়তার এবার হৃদস্পন্দন বন্ধ হবার দশা। সে মনে মনে দোয়া দুরুদ পড়তে থাকে। জাবির নিজের মুখটা একদম দৃঢ়তার কানের কাছে নিয়ে আসে। জাবিরের গরম নিঃশ্বাস পড়ছিল দৃঢ়তার কানে। দৃঢ়তা কিছু বলতে যাবে তার আগেই হঠাৎ আচমকা জাবির দৃঢ়তার থেকে দূরে সরে এসে বলে, আপনি মেবি খুব ফেমাস কোনো নার্স, রাইট? এই জন্যই এত বেশি ডিমান্ড আপনার। যখনই আপনি আমার পাশে থাকেন, আমার ভীষণ ভালো অনুভব হয়। মনে একটা আশা জাগে যে আমি জলদি সুস্থ হতে পারবো। দৃঢ়তা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ধন্যবাদ। আপনার কণ্ঠস্বরটা ভীষণ ভালো। মেবি আচ্ছা, আমায় একটা গান শোনাবেন? আমার না খুব গান শুনতে মন চাইছে। গান? প্লিজ, না করবেন না। একটা গানই তো শোনান না। অগত্যা দৃঢ়তা গাইতে শুরু করে। বলতে বলতেই হঠাৎ দৃঢ়তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে।
জাবির দৃঢ়তার সেই চোখে পানি মুছিয়ে দিয়ে বলে, কাঁদছেন কেন? আপনাকে কি কেউ কষ্ট দিয়েছে কি? আমার ভীষণ কাছের একজন মানুষ। আচ্ছা, বুঝলাম। যে আপনার কষ্ট বোঝে না তার জন্য কেঁদে লাভ নেই, বুঝলেন? দৃঢ়তা মাথা নাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়, আর জাবির মুগ্ধ চোখে দৃঢ়তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। দৃঢ়তা জাবিরের রুম থেকে বের হয়ে সামনের দিকে হাঁটছিল। এমন সময় সে খেয়াল করে কেলু তার পিছু নিচ্ছে। দৃঢ়তা পিছু ফিরে তাকাতেই দেখতে পায় আমিনা চৌধুরীকে। আমিনা চৌধুরী দৃঢ়তার দিকেই তাকিয়ে আছেন। তিনি ধীর পায়ে এগিয়ে আসেন দৃঢ়তার দিকে। অতঃপর খানিক হেসে বলেন, তোমার গানের গলাটা শুনলাম, ভীষণই সুন্দর। ললিতা চৌধুরীও আমিনা চৌধুরীর পাশেই ছিল। জাবিরও ততক্ষণে নিজের রুম থেকে বাইরে আসে। আমিনা চৌধুরী জাবিরের উদ্দেশ্যে বলে, তুমিও তো মেয়েটার গলায় গান শুনেছ, এখন নিশ্চয়ই আর ওকে চিনতে তোমার ভুল হয়নি। নিশ্চয়ই জেনে গেছো এই মেয়েটার আসল পরিচয়। জাবির নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। এদিকে আমিনা চৌধুরী এগিয়ে এসে দৃঢ়তার মুখ থেকে মাস্ক সরিয়ে দিতে বলেন, বেশ ভালোই খেলা খেললে মেয়ে, কিন্তু দিন শেষে তোমার আসল পরিচয় আমরা জেনে গেলাম। কোনো লাভ হলো না এসব কিছু করে। দৃঢ়তা চুপ হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ করে আমিনা চৌধুরী দৃঢ়তার হাত শক্ত করে ধরে বললেন, অনেক নাটক করেছ মেয়ে, এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাও। বলেই দৃঢ়তাকে একটা ধাক্কা দেন। দৃঢ়তা পড়ে যেতে নেয়। এমন সময় আনিকা চৌধুরী এসে দৃঢ়তাকে সামলে নেন। আনিকা চৌধুরীকে দেখেই দৃঢ়তা তাকে জড়িয়ে কাঁদতে শুরু করে। আমিনা চৌধুরী আনিকাকে দেখেই বলা শুরু করেন, এখন জেনে গেলে আসল পরিচয়। মেয়েটার পুরো নাম তাহলে দৃঢ়তা বাপের বাড়ির ভাত। বাপের বাড়ির ভাত তাহলে বেশি দিন নিজের পেটে সহ্য হলো না, শেষমেশ তোমায় এখানে আসতেই হলো। কিন্তু এই বাড়িতে তোমার আর এই মেয়ের আর কোনো জায়গা হবে না। তাই ভালো হয় যদি তুমি এই মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। আনিকা চৌধুরী দৃঢ়তার হাত শক্ত করে ধরে বলেন, এখান থেকে আমার বা দৃঢ়তা কাউকে আপনি বের করে দিতে পারেন না, কারণ আমাদের দুজনেরই এখানে সমান অধিকার আছে। কোনো অধিকার চলবে না, এই চৌধুরী বাড়িতে শুধু আমার কথা চলবে, বুঝলে তুমি? বলেই আমিনা চৌধুরী সিকিউরিটি গার্ডকে ডাকলেন তাদের দুজনকে বের করে দিতে। এর মধ্যে আনিকা চৌধুরী নির্বিকারভাবে দাঁড়িয়ে থাকা জাবিরের উদ্দেশ্যে বলেন, তুমি চুপ করে আছো কেন জাবির? তোমার সামনে এত বড় একটা অন্যায় হচ্ছে, তাও তুমি কিছু বলবে না? দৃঢ়তাই এক সপ্তাহ কিভাবে নিঃস্বার্থভাবে তোমার সেবা করেছে সেটা তো তুমি দেখেছো। তার এই প্রতিদান দিচ্ছ তুমি মেয়েটাকে। তুমি মেয়েটার সাথে কত খারাপ ব্যবহার করেছো, ওকে কত মেরেছো, অথচ এত কিছুর পরেও মেয়েটা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল। আর আজ যখন ওকে সবাই বাড়ি থেকে বের করে দিতে চাইছে তখন তোমার মুখ বন্ধ। একটু তো নিজের বিবেককে কাজে লাগাও জাবির। দৃঢ়তার চোখে জল গড়িয়ে পড়ছিল। ললিতা চৌধুরী এগিয়ে এসে দৃঢ়তার হাত শক্ত করে ধরে বলে, এসব নাটক করে তুই আমার ছেলের মন পাবি না, তাই ভালো ভালোই বের হয় এখান থেকে। বলেই দৃঢ়তার হাত শক্ত করে ধরে তিনি বাইরে বের করে দিতে যাবেন। এমন সময় জাবির এগিয়ে এসে নিজের মায়ের হাত ধরে ফেলে। ললিতা চৌধুরী অবাক স্বরে বলেন, এটা কি করছো তুমি জাবির? আমাকে আটকাচ্ছ কেন? দৃঢ়তা এই বাড়ি থেকে কোথাও যাবে না। মানে এসব কি বলছো তুমি? তুমি কি এই মেয়ের নাটকে গলে গেলে নাকি? এই মেয়ে হলো একটা কাল নাগিনী, এর নাটকে গলে যেও না। ওকে এই বাড়িতে কাকতে দিলে তোমার জীবনে না জানি আর কত বিপদ আসবে। ওর জন্যই তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি আর কোনো রিস্ক নেব না। আম্মু, আমি আমার কথা জানিয়ে দিয়েছি, দৃঢ়তা এই বাড়িতেই থাকবে, কারণ ওকে আমি বিয়ে করেছি, তাই ওর দায়িত্ব আমাকে নিতে হবে। তাছাড়া সেসব বাদ দিলেও ও একদিন যেভাবে আমার সেবা করেছে তার প্রতিদানেও ও এখানে থাকতে পারে, বুঝতে পেরেছ? না, এই মেয়েকে আমি এই বাড়িতে থাকতে দেব না। দাদি, আমি তোমাকে অনুরোধ করছি, দৃঢ়তাকে এখানে থাকতে দাও। জাবির, ওর কাছে আমি ঋণী, সেই ঋণ আমাকে শোধ করতেই হবে। বলেই জাবির দৃঢ়তার দিকে তাকায়। অতঃপর তাকে উদ্দেশ্য করে বলে, তুমি যাও, ভেতরে যাও। এই বাড়িকে তোমার জন্য যেই রুম বরাদ্দ করা হয়েছিল, মানে নার্স হিসেবে যেই রুমে ছিলে, সেখানেই যাও। তোমার সাথে আমি পরে কথা বলছি। দৃঢ়তা মাথা নাড়িয়ে চলে যায়। আনিকা চৌধুরী জাবিরকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ জাবির, ন্যায়ের সঙ্গ দেওয়ার জন্য। এইদিকে ললিতা চৌধুরী আমিনা চৌধুরীর কানে কানে ফিসফিস করে বলেন, দেখলেন আম্মা, এরা দুজন মিলে কিভাবে আমার ছেলেটার ব্রেন ওয়াশ করে এখানে থাকা নিশ্চিত করলো। এদের তাড়ানোর কি আর কোনো উপায় নেই? তুমি চিন্তা করো না ছোট বৌমা, এই চৌধুরী বাড়িতে আমার বিরাগভাজন হয় কেউ টিকতে পারবে না। বড় বৌমার আর ওই মেয়েটার এই বাড়িতে আয়ু অনেক সীমিত।
বড় বৌমার ব্যবস্থা তো আমি পরে করছি, তবে এই মেয়েটাকে আগে তাড়াতে হবে। কিন্তু কিভাবে? এমন সময় আমিনা চৌধুরীর ফোন বেজে ওঠে। আমিনা চৌধুরীর ফোনে কথা বলেন। কথা বলা শেষ করে খুশি হয়ে ললিতা চৌধুরীর উদ্দেশ্যে বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো ছোট বৌমা, তোমার সমস্যার সমাধান হলো বলে। মানে আপনার কথার কিছুই আমি বুঝতে পারছি না আম্মা। বুঝবে বুঝবে, সব বুঝবে, শুধু কালকের সকালটা হতে দাও। কাল অনেক বড় একটা চমক অপেক্ষা করছে তোমার জন্য। দৃঢ়তা চুপচাপ নিজের রুমে বসেছিল। একটু সময় পর জাবির এলো দৃঢ়তার রুমে। এসেই দৃঢ়তার একদম পাশে এসে বসে বলল, তোমাকে জোর করে বিয়ে করে এই বাড়িতে এনে আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, তোমাকে চাবুক দিয়ে মেরেওছি, তবুও তুমি আমার খারাপ সময়ে আমার পাশে থাকলে দৃঢ়তা। তুমি ভুল ভাবছো দৃঢ়তা, আমার অ্যাক্সিডেন্টের জন্য তুমি কোনো মতেই দায়ী নও। আমার সাথে যা হয়েছে তা সম্পূর্ণ আমার দোষ। আমি রেগে গাড়ি চালাতে গিয়ে, খামোখা রাগ দেখাতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনি। একদিনেই আমি নিজের ভুলের উপলব্ধি করতে পেরেছি। আমি এটাও বুঝতে পারছি যে তুমি মনের দিক থেকে কতটা নরম মেয়ে, আর তাই হয়তো মান্যতা তোমার এই ভালো মানুষের সুযোগ নিয়ে তাকে পালাতে সাহায্য করতে বাধ্য করে, তাই না? দৃঢ়তা চুপ করে থাকে। জাবির দৃঢ়তার কাঁধে হাত রাখে। দৃঢ়তার শরীর জুড়ে যেন এক অদ্ভুত উন্মাদনা বয়ে যায়। জাবির বলে, সত্যি বলতে এখন তোমার প্রতি আমার মনে আর বিন্দুমাত্র রাগ ক্ষোভ কিছু নেই, বরং কদিনে তুমি যেভাবে আমার পাশে থেকেছ তার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তুমিও আমার প্রতি আর কোনো রাগ ক্ষোভ কিছু রেখো না। দৃঢ়তা বলে, ছি ছি, কি যে বলেন, আমি আপনার প্রতি রাগ করতে যাব কেন? আমার কোনো রাগ নেই। বলেই জাবির দৃঢ়তার দিকে হাত বাড়িয়ে দেয়। দৃঢ়তা জাবিরের বাড়িয়ে দেয়া হাত স্পর্শ করে বলে, অবশ্যই। অতঃপর দুজনের ঠোঁটেই সূক্ষ্ম হাসির রেখা ফুটে ওঠে, যেন দুজনের মধ্যে সকল তিক্ততা ভুলে এক নতুন মিষ্টি সম্পর্কের সূচনা ঘটল। দৃঢ়তা আজ ভীষণ সুন্দর করে সেজে উঠেছে। আনিকা চৌধুরী দৃঢ়তাকে সাজিয়ে দিয়েছে। এই সাজার অবশ্য একটা কারণও আছে। জাবির সুস্থ হওয়ায় আমিনা চৌধুরী আজ বাড়িতে একটা পার্টির আয়োজন করেছেন, আর সেই পার্টিতে যাওয়ার জন্যই মূলত প্রস্তুত হচ্ছে দৃঢ়তা। আনিকা চৌধুরী দৃঢ়তাকে সাজাতে সাজাতেই আনমনে বলে ওঠেন, আমার মন কেন জানি বারবার অজানা আশঙ্কায় কেঁপে উঠছে। আমি আম্মাকে যতদূর চিনি, উনি এমনি এমনি তো কোনো কিছু করার মানুষ নন। ওনার মাথায় নিশ্চয়ই কিছু ঘুরছে, নিশ্চয়ই এই পার্টির পেছনে কোনো কারণ আছে। তুমি একটু সাবধানে থেকো দৃঢ়তা। তুমি চিন্তা করবেন না চাচি, আমি যথেষ্ট সাবধানে থাকার চেষ্টা করব। আনিকা চৌধুরী দৃঢ়তার মাথায় হাত বোলান। হালকা কণ্ঠে বলেন, তুমি একটু সামনে থেকো। জাবির আজ খুব সুন্দর একটা নীল শেরওয়ানি পরেছে, যেটাতে তাকে অনেক বেশি সুন্দর লাগছে। এখনও তাকে ক্রচে ভর দিয়ে চলতে হচ্ছে, তবে দৃঢ়তার সেবায় সে এখন অনেকটাই স্বাভাবিক। ডাক্তার বলেছে খুব শীঘ্রই জাবির আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। দৃঢ়তা নিজের রুমেই বসেছিল। এমন সময় তার রুমের দরজায় এসে দাঁড়ায় এক সুদর্শন যুবক। দৃঢ়তা পিছনে ফিরে তাকিয়ে নীল শেষে পরিহিত জাবিরকে দেখে মুগ্ধ হয়ে যায়। দৃঢ়তার পরনেও একটা নীল শাড়ি। জাবির দৃঢ়তার দিকে এগিয়ে এসে বলে, জেনে অনেক ভালো লাগলো। আমরা কিন্তু চাইলেই আমাদের মধ্যে একটা স্বাভাবিক বন্ধুত্বের সম্পর্ক হতে পারে। তুমি কি আমার বন্ধু হবে দৃঢ়তা? বাহ, তোমাকে তো আজ খুব সুন্দর লাগছে। দৃঢ়তা একটু লজ্জা পেয়ে বলে, ধন্যবাদ, আপনাকেও অনেক সুন্দর লাগছে। জাবির দৃঢ়তার অনেক কাছা চলে আসে, যার ফলে দৃঢ়তার হৃদস্পন্দন বেড়ে যায়। অতঃপর জাবির নিদের হাতের পেছন থেকে একটা বক্স বের করে দৃঢ়তার সামনে এনে বলে, এটা তোমার জন্য। দৃঢ়তা অবাক হয়ে যায়, বলে, আমার জন্য? হ্যাঁ, তুমি যে সেবা আর শ্রম দিয়ে আমায় সুস্থ করে দিয়েছ, এটা তার জন্য ছোট্ট একটা উপহার। জানি এটা দিয়ে আমি তোমার ঋণ শোধ করতে পারবো না, তবুও ভাবলাম তোমার জন্য এটা ভালো হবে, এটাই তোমাকে অনেক ভালো লাগবে। কি আছে এটাতে? নিজেই খুলে দেখো। দৃঢ়তা গিফট বক্সটা খুলে দেখে ভেতরে অনেক সুন্দর একটা ডায়মন্ড নেকলেস আছে। এটা দেখে তো দৃঢ়তার চোখ কপালে উঠে যায়। সে বলে, এটা তো অনেক দামি হবে। পছন্দ হয়েছে তো? ভীষণ, অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। থাক, আর ধন্যবাদ দিতে হবে না। কালকে বললাম না আমরা এখন থেকে বন্ধু,
আর বন্ধুদের মাঝে এসব ধন্যবাদ ধন্যবাদ বলে কিছু হয় না। এসো, আমি তোমায় নেকলেসটা পরিয়ে দিই। দৃঢ়তা জাবিরের ব্যবহারে অবাকের উপর অবাক হচ্ছিল। তার কাছে যেন সবটাই স্বপ্ন মনে হচ্ছিল। জাবির দৃঢ়তার হাত থেকে নেকলেসটা নিয়ে নিজেই তাকে পরিয়ে দেয়, অতঃপর আয়নার সামনে দাঁড় করিয়ে বলে, বাহ, এটা সত্যিই তোমায় ভীষণ মানাচ্ছে। জাবিরের এতটা কাছে থাকায় দৃঢ়তার হৃৎস্পন্দন বাড়ছিল। সে আরও দুর্বল হয়ে পড়ছিল জাবিরের প্রতি। জাবিরের গরম নিঃশ্বাস পড়ছিল দৃঢ়তার কাঁধে। দৃঢ়তা চোখ বন্ধ করে বলে, হায় আল্লাহ, এত সুখও আমার কপালে লিখে রেখেছিলে তুমি। এখন শুধু একটু রহম করো, আর কোনো বিষাদের ছায়া আমার জীবনে তুমি প্রবেশ করতে দিও না। আমি যেন জাবিরকে নিয়ে একটা সুখী দাম্পত্য জীবন কাটাতে পারি, আর এই পরিবারের সবাই আমায় মেনে নেয়। ব্যাস, আর কিছু চাই না। দৃঢ়তাকে জাবিরের নেকলেস পরিয়ে দেওয়ার এই দৃশ্য দরজার বাইরে থেকে দেখছিলেন আমিনা চৌধুরী। তার দু চোখ যেন জ্বলছিল। পরক্ষণে তিনি হেসে বলেন, যত খুশি হওয়ারও এখনই হয়ে নাও মেয়ে, কিন্তু তোমার এই সুখের আয়ু যে বড্ড অল্প। এখন যতটা খুশি হচ্ছ, ভবিষ্যতে তোমায় ঠিক তার থেকে দ্বিগুণ দুঃখ ভোগ করতে হবে। চৌধুরী বাড়িতে পার্টি শুরু হয়ে গেছে। আমিনা চৌধুরী আগত সকল গেস্টকে আমন্ত্রণ জানাচ্ছে। তার সাথে জলিল চৌধুরী ও ললিতা চৌধুরীও আছেন। আনিকা চৌধুরী একটু দূরে দাঁড়িয়ে খেয়াল করছিলেন যে আমিনা চৌধুরী আর ললিতা চৌধুরী এই দুজনকে আজ যেন একটু বেশি খুশি খুশি লাগছে। অথচ কাল অবধি এদের দুজনের মনে কতটা বিষ ছিল। আনিকা চৌধুরী আবারও সচেতন হয়ে ভাবেন, নিশ্চয়ই এরা কোনো ভয়ানক পরিকল্পনা করছেন। আমাকে ব্যাপারটা দেখতে হবে। অনেক কষ্টে দৃঢ়তা একটু সুখের দেখা পেয়েছে। এই সুখকে আমি আর হারিয়ে যেতে দেব না। আনিকা চৌধুরী এসবই ভাবছিলেন, এমন সময় ললিতা চৌধুরী তার পাশে এসে বলেন, কি ব্যাপার আপা, আপনি এখানে এত দুঃখী দুঃখী মুখে দাঁড়িয়ে আছেন কেন? আমার ছেলে সুস্থ হয়ে ওঠার জন্য যে এত সুন্দর পার্টির আয়োজন করা হয়েছে, সেটা কি আপনার পছন্দ হয়নি? কেন পছন্দ হবে না ছোট? আমার তো আর তোর মতো নীচ মানসিকতা নেই। হ্যাঁ, তুমি তো সবসময় আমায় এভাবে কথা শোনাও। এ আর নতুন কি? আচ্ছা, সত্যি করে একটা কথা বলতো, তোর আর আম্মার মনে কি চলছে? এই পার্টির আড়ালে নিশ্চয়ই তোরা কোনো ষড়যন্ত্রের জাল বুনেছ, তাই না? ও আপা, তুমি এত চালাক কেন? যাই হোক, এটুকু যখন ধরতে পেরেছ তখন আরেকটু ধৈর্য ধরো। তোমার নিজের চোখেই সব দেখতে পাবে। ললিতা চৌধুরীর এমন কথায় আনিকা চৌধুরী ভ্রু কুচকান। এদিকে জাবির ও দৃঢ়তা একসাথে নিচে নেমে আসে। দৃঢ়তা জাবিরের হাত ধরেছিল। দৃঢ়তার এসব কিছু অনেক ভালো লাগছিল। তার মনে হচ্ছিল খুব শীঘ্রই হয়তো তার আর জাবিরের মধ্যে সবকিছু ঠিক হতে চলেছে। আমিনা চৌধুরী জাবিরকে দেখেই তাকে সামনে নিয়ে গিয়ে সবার উদ্দেশ্যে বলে, আপনারা জানেন আমার নাতির ওপর দিয়ে কিছুদিন আগে কি ঝড় গেছে, আর সেই ঝড়ের প্রকোপ কমায় আজ আমি এই পার্টির আয়োজন করেছি। আপনারা সবাই একটু আমার নাতির জন্য দোয়া করবেন, যেন তাহার জীবন থেকে ঝড় সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। অবশ্য সেই অ্যারেঞ্জমেন্ট আমি নিজেই করেছি। আমার নাতি আমার দু চোখের তারা। ছোটবেলা থেকে ও আমার কাছে যা চেয়েছে তাই পেয়েছে। ওর সব ইচ্ছা আমি পূরণ করেছি, আর এখনও তার অন্যথা হবে না। ওর সবথেকে বড় ইচ্ছাও খুব শিগগিরই পূরণ হবে। মানে? এমন সময় হঠাৎ চৌধুরী বাড়ির গেট দিয়ে একটা লাল শাড়ি পরিহিত মেয়ে দৌড়াতে দৌড়াতে প্রবেশ করে আকুল কণ্ঠে বলে ওঠে, দৃঢ়কা। দৃঢ়তা গলার স্বরটা শুনেই হতবাক হয়ে যায়। পিছন ফিরে তাকিয়ে আরো বেশি হতবাক হয়ে বলে, মান্যতা আপু। জাবিরও অবাক হয়ে তাকায় মান্যতার দিকে, সাথে উপস্থিত সবাই। মান্যতা দৌড়িয়ে এসে দৃঢ়তাকে জড়িয়ে ধরে। দৃঢ়তাও নিজের বড় বোন সুলভ এই নারীটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মান্যতা বলতে থাকে, তুই ঠিক আছিস তো দৃঢ়তা? আমার ভুলের জন্য তোকে নিশ্চয়ই অনেক কষ্ট ভোগ করতে হয়েছে। তুই আর একদম চিন্তা করিস না, আমি এবার এসে গেছি, আমি সব ঠিক করে দেব। জাবির চোখে প্রবল প্রশ্ন নিয়ে মান্যতার দিকে তাকিয়েছিল। মান্যতা দৃঢ়তাকে ছেড়ে দিয়ে জাবিরের দিকে তাকিয়ে বলে, আমার জন্য আমার বোনকে আর কষ্ট দেবেন না। আমার ভুলের শাস্তি আপনি আমায় দিন, ওকে নয়। ওকে আপনি মুক্তি দিন এবার। আনিকা চৌধুরী বিচক্ষণ চোখে সবটা পর্যবেক্ষণ করছিলেন। তিনি নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারলেন এটাই তাহলে ছিল আমিনা চৌধুরীর প্ল্যান। নিশ্চয় আবার খুব খারাপ কিছু হতে চলেছে। মান্যতাকে এখানে নিয়ে আসার পেছনে তার নিশ্চয় বড় কোনো উদ্দেশ্য আছে। দৃঢ়তা মান্যতার দিকে অবাক চোখে তাকিয়েছিল। সে মোটেই আশা করেনি যে মান্যতা আবার ফিরে আসবে, তাও এভাবে। মান্যতার মুখশ্রী ভীষণ মলিন লাগছে।
কাঁধে হাত রেখে তাকে জিজ্ঞেস করে, আপু, তুমি কোথায় ছিলে এতদিন? তুমি তো আবির ভাইয়ের সাথে গিয়েছিলে, তাহলে আজ হঠাৎ? ওই প্রতারকটার নাম নিস না বোন আমার সামনে। দোষটা আমারই। আমি আমার সত্যিকারের ভালোবাসাকে চিনতে পারিনি। আমাকে যে সত্যি ভালোবেসেছিল তার ভালোবাসা আমি ফিরিয়ে দিয়েছি, আর তারই ফল আমায় ভোগ করতে হলো। বলে মান্যতা জাবিরের দিকে তাকায়। জাবিরও অশ্রুসিক্ত চোখে মান্যতার দিকে তাকিয়েছিল। আনিকা চৌধুরী এবারে এগিয়ে এসে দৃঢ়তার পাশে দাঁড়িয়ে বলেন, মানে তুমি কি বলছো এসব? স্পষ্ট করে বলো। তুমি তো জাবিরের সাথে তোমার বিয়ের দিন নিজের প্রেমিকের সাথে পালিয়ে গেছিলে, যার ফলে দৃঢ়তার সাথে জাবিরের বিয়ে হয়। তাহলে আজ তোমার হঠাৎ করে ফিরে আসার কারণ কি? ভুল করেছিলাম আমি, আর সেই ভুলের ফলই এখন পাচ্ছি। মান্যতার মানসিক অবস্থা এখন বেশি ভালো না, তাই যা বলার আমি বলছি। গতকাল মান্যতাই আমাকে নিজে থেকে ফোন করে যোগাযোগ করেছিল। আমি তো রেগে ওকে অনেক কথা শুনিয়ে দেই, কারণ ও আমাদের পরিবারের সম্মানে আঘাত এনেছে। কিন্তু পরবর্তীতে যখন ওর অসহায়তার কথা শুনলাম, তখন না গলতে পারলাম না। ওর প্রেমিক আবির ওকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ের দিন পালিয়ে ঢাকা থেকে সিলেটে নিয়ে যায়, কিন্তু পরবর্তীতে ওকে আর বিয়ে করে না। এই অবস্থায় রেখেই কাজী ডাকার কথা বলে বাইরে গিয়ে আর ফিরে আসেনি। তারপর থেকে মেয়েটা সিলেটে একা একা ঘুরছিল, লজ্জায় বাড়িতে আর যোগাযোগও করতে পারছিল না। ওখানে নিজের এক পরিচিত বান্ধবীর বাসায় ছিল এতদিন, কিন্তু এভাবে আর কতদিন চলবে? আর তাই উপায়ন্তর না দেখে আমার সাথে যোগাযোগ করেছিল। যদিও আমি ওর উপর রেগেছিলাম, কিন্তু ওর এই অসহায়ত্বের কথা শুনে খুব মায়া হয় আমার, আর তাই তো ওকে ফিরে আসতে বলি। তারপর নিজেই বন্দোবস্ত করে ওকে ফিরিয়ে আনলাম। আনিকা চৌধুরী আমিনা চৌধুরীর দিকে ঘৃণা ভরে তাকিয়ে মনে মনে বলেন, আপনি যে মায়া দেখিয়ে নয়, বরং দৃঢ়তা আর জাবিরের মধ্যে অশান্তি সৃষ্টির জন্যই মান্যতাকে ফিরিয়ে এনেছেন, সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি। এরকম নোংরা খেলা আপনি আগেও খেলেছেন, কিন্তু এখন কি করব? দৃঢ়তাকে কিভাবে সামলাবো? আমার বোনটা ভীষণ ভালো মনের মেয়ে। আমি আপনার দাদির কাছে শুনেছি কিভাবে আমার পালিয়ে যাওয়ার রাগ মেটাতে আপনি জোর করে ওকে বিয়ে করে ওর উপর অত্যাচার করেছেন। কিন্তু বিশ্বাস করুন, ওর কোনো দোষ নেই। আমি ওকে ভয় দেখিয়েছিলাম যে যদিও আমাকে পালিয়ে যেতে সাহায্য না করে, তাহলে আমি নিজেকে শেষ করে দেব, আর সেই ভয়েই ও আমাকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। জাবির নিশ্চুপ ছিল। মান্যতা জাবিরের মুখোমুখি দাঁড়িয়ে বলে, দোষটা আমারই। আমি ওই প্রতারক আবিরের ভালোবাসা এতটা অন্ধ ছিলাম যে আপনার সত্যিকারের ভালোবাসা আমি দেখতে পাইনি। আমার ভুলের জন্যই আজ এতগুলো জীবন নষ্ট হয়ে গেল। কোনো কিছু এখনো নষ্ট হয়নি, এখনো সুযোগ আছে সব ভুল শুধরে নেয়ার। মানে? জাবির আর দৃঢ়তার বিয়েটা তো কোনো বিয়েই না। জাবির তো জেদের বসেই এক প্রকার প্রতিশোধ নিতেই বিয়েটা করে, কিন্তু আসলে তো ও এখনও মান্যতাকেই ভালবাসে। আমি জানি সেটা। জাবিরের পক্ষে কখনো দৃঢ়তাকে স্ত্রী হিসাবে মেনে নেওয়া সম্ভব না, আর তাই আমি ঠিক করেছি, যেহেতু মান্যতা নিজের ভুল বুঝতে পেরে ফিরে এসেছে আর জাবিরের সত্যিকারের ভালোবাসাও বুঝতে পেরেছে, তাহলে ওদের বিয়ের ব্যবস্থা করব। কথাটা শোনা মাত্রই দৃঢ়তার পায়ের তলার মাটি যেন সরে যায়। সে পড়ে যেতে নিতে আনিকা চৌধুরী তাকে আগলে নিয়ে বলে ওঠেন, এসব আপনি কি বলছেন আম্মা? জাবিরের সাথে দৃঢ়তার বিয়ে হয়েছে 1 মাসও হয়নি, আর আপনি এর মধ্যেই জাবিনার অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইছেন? বিয়েটা কোনো ছেলে খেলা নয়, আর জাবির আর দৃঢ়তার তো তাদের সম্পর্ককে একটা সুযোগ দেওয়া উচিত। কিসের সুযোগ বড় বৌমা? জাবির মান্যতাকে ভালোবাসে, ওর মন জুড়ে কেবল মান্যতা আছে। দৃঢ়তার প্রতি ওর কোনো অনুভূতিই নেই, আর না দৃঢ়তার আছে। আর এখন তো মান্যতাও জাবিরের ভালোবাসা বুঝতে পেরেছে, তাহলে কেন একটা জোরপূর্বক সম্পর্ক টেনে নিয়ে যেতে হবে? আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাতেই সবাই খুশি হবে। কি হলো জাবির, দৃঢ়তা, তোমরা কিছু বলো। দাদি একদম ঠিক বলেছে। আমি মান্যতাকে ভালোবাসি। ওকে প্রথম দেখার পর থেকে আমার মন জুড়ে শুধু ওই আছে। হ্যাঁ, দৃঢ়তার প্রতি প্রথম আমার রাগ ছিল, এখন যদিও সেটা নেই এবং আমাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু একসাথে সংসার করার জন্য সেই বন্ধুত্বের সম্পর্ক যথেষ্ট নয়। আমি দৃঢ়তাকে কখনো সেই নজরে দেখতে পারবো না যেই নজরে আমি মান্যতাকে দেখেছি, আর তাই এই সম্পর্কটা শেষ হয়ে যাওয়াই সব দিক থেকে সেরা হবে। আর মান্যতার জন্য তো আমার মনের জায়গা সবসময় খোলা ছিল। ও যখন ফিরে এসেছে তখন আমি ওর সাথেই সবকিছু নতুন করে শুরু করতে চাই। দৃঢ়তা জাবিরের দিকে তাকায়। তার মুখ থেকে এটা শোনার অপেক্ষায় থাকে যে সে এখনই বলবে সে মান্যতাকে বিয়ে করতে চায় না, দৃঢ়তার সাথে তার সম্পর্ককে একটা সুযোগ দিতে চায়। কিন্তু দৃঢ়তাকে হতাশ করে জাবির বলে,
বলেই সে মান্যতার দিকে গভীর আবেগ নিয়ে তাকায়। মান্যতাও জাবিরের কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়ে। দৃঢ়তা যেন ভিতর থেকে একদম দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। আনিকা চৌধুরী বলেন, কিন্তু এসবের মাঝে দৃঢ়তার সাথে যে অন্যায় হচ্ছে তার কি হবে? তুমি চুপ করো তো আপা, আমার ছেলে সুখ তো তোমার সহ্য হয় না, তাই এসব বাজে বকছো। দৃঢ়তার সাথে কোনো অন্যায় হবে না, আমরা ওর সব দেনমোহরের টাকা মিটিয়ে দেব। আমার ছেলে মান্যতার সাথেই সুখী হবে, দৃঢ়তার সাথে নয়। কিন্তু তাই বলে এভাবে তো কিছু হয় না, সবকিছুর তো একটা নিয়ম নীতি বলে কিছু আসে। জাবিরা দৃঢ়তার বিয়ের এখন 6 মাসই হয়নি, এর মধ্যে কিভাবে ওদের ডিভোর্স হবে? আইনত তো এটা সম্ভব না। আর তার আগে জাবির মান্যতাকে বিয়েই বা কি করে করবে? এমন সময় দৃঢ়তা বলে ওঠে, কেন সম্ভব নয় চাচি? অবশ্যই সম্ভব। আনিকা চৌধুরী হতবাক স্বরে বলেন, দৃঢ়তা দৃঢ়তা নিজের চোখের জল মুছে যথাসম্ভব হাসার চেষ্টা করে বলে, এসব কি বলছো তুমি দৃঢ়তা? তোমার মাথা ঠিক আছে তো? নিজের অধিকার তুমি এভাবে ছেড়ে দেবে? অধিকার? কিসের অধিকার? যা কখনো আমার ছিলই না, সেখানে আমি কিভাবে অধিকার ফলাবো? মিস্টার জাবির মান্যতাকে ভালোবাসে, মান্যতাও মিস্টার জাবিরকে। তাহলে আমি কেন তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হব? আমি শুধু চাই আমার আপু খুশি হোক, আর মিস্টার জাবিরও। মান্যতা দৃঢ়তাকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুই আমার ব্যাপারটা ঠিক বুঝবি। যতই আমরা চাচাতো বোন হই, আমার কাছে তো তুই নিজের বোনের থেকেও বেশি। ধন্যবাদ রে।